আসসালামু আলাইকুম, নমস্কার। আমার কবি মোহন রইয়ান, যিনি আমাকে এখানে প্রথম এনেছেন, তাকে প্রথম ধন্যবাদ দিতে চাই। অর্গানাইজিং কমিটি যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আর আমি ধন্যবাদ দিতে চাই কলকাতাকে, যেখানে আমি জন্ম হয়েছে আর আমি বাংলা শিখতে পেরেছিলাম ওখানে। তো বাংলাদেশে আসার সবচেয়ে বড় আমার অ্যাডভান্টেজ ছিল আমি বাংলা বলতে পারি। আমি কিছুদিন আগে জার্মানি গিয়েছিলাম। আপনি জানেন জার্মানিতে মেশিন খুব ভালো তৈরি হয়, সব থেকে উন্নত মানের মেশিন। ওখানে একটা ব্রাউন কোম্পানির ফ্যাক্টরি দেখতে গেলাম। কোনো জিনিস জিজ্ঞাসা করলাম এই মেশিন কত ভালো, বলে স্যার দিস ইজ গ্যারান্টিড ফর 10 ইয়ার্স, গ্যারান্টিড ফর 15 ইয়ার্স, গ্যারান্টিড ফর 20 ইয়ার্স। প্রাউড হয়ে বলেন না এত ভালো মেশিন আমার 20 বছর চলবে। কিন্তু আপনি ভেবে দেখুন এই মেশিনটা, এই হিউম্যান বডি 9 মাস তৈরি করতে লাগে আর চলবে 100 বছর। এই 100 বছর চলার মেশিনকে আমরা করে দিয়েছি 50-60 শেষ। নাও দিস ইজ আ প্রবলেম। কেন এই মেশিনটা এত ভালো তৈরি করা হয়েছিল, ওর ভেতরে ভুল খাবার দাবার ঢোকাচ্ছি, ভুলভাবে ওকে চালাচ্ছি, অসুখ পড়ে যাচ্ছে। আর যত রকম ওষুধ হচ্ছে, অসুখ হয়েছে, তার থেকে সব থেকে বড় অসুখ হলো হার্টের অসুখ। এই অসুখটা হওয়ার কথাই নয়, it should not have happened। কেন হচ্ছে কি, আমরা ভেতরে কচরা দিচ্ছি আর হার্টের টিউবগুলো জমে, ভেতরে কচরাটা জমে যাচ্ছে আর হার্টের ব্লাড সাপ্লাইটাই বন্ধ করে দিচ্ছি আর লোক মারা যাচ্ছে। এই ব্যাপারটাকে যদি আপনি বোঝেন তাহলে কেন কেন কচরা দিচ্ছি, ওই কচরাটার নামটা বলুন। নলেজ নাই লোকের কাছে, এন্ড দিস নলেজ ইজ নট কামিং। আমি এখানে এসেছি আপনাকে সেই নলেজটাকে শেয়ার করার জন্য, কি এরকম করলে হার্টের অসুখ হবে না, আর যদি হয়ে গিয়েছে ওটাকে আমরা রিভার্স করতে পারি। আমাদের বডিতে এত বছর কেন চলে জানেন? 100 বছর। এতে রিপেয়ারের ক্যাপাসিটি আছে। রিপেয়ার, আপনি মার্সিডিজ গাড়িতে একটা স্ক্র্যাচ করে দিন, ও কখনো ঠিক করতে পারবে না। আমার হাতে একটা স্ক্র্যাচ করে দেবেন, 10-15 দিনে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো বডি আমাদের রিপেয়ার করতে পারে, যে জিনিসটা ভেতরে জমে গেছে তাকে বার করে নিতে পারে। এন্ড দিস ইজ দ্য বিউটি অফ দিস মেশিন। নিজেকে নিজে ঠিক করতে পারে, বাস ওকে কারেক্ট জিনিস দিলে নিজেই ঠিক করবে। আর হার্টের অসুখে এটাই হওয়ার কথা। কিন্তু প্রবলেম হয়েছে আমাদের একটা ইকোনমিক গেইনের জন্য অনেক জিনিস প্রমোট হয়ে গিয়েছে। তার মধ্যে আমি ভাববো বাইপাস সার্জারি আর এই রিং লাগানো, এই দুটো না লাগালেও চলতো। যদি আমরা ঠিকভাবে ইনফরমেশন দিতে পারি তাহলে অসুখটা নিজেই সেরে যেতে পারে। আর এটাই আমরা সাউলে করছি। আজকে আপনি জানেন পুরো বিশ্বতে মোটামুটি 30% লোক মারা যায় হার্টের অসুখে। মানে আমাদের ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স আমি বলে দিই, 1 কোটি লোক প্রতি বছর মারা যায়, তার মধ্যে 35 লাখ হলো হার্টের। তার মানে 3 জন মারা গেলে 1 জন মারা যাবে হার্টে। আমার মনে হয় বাংলাদেশে এটা আরো বেশি খারাপ, 2 জন মারা যাবে হয়তো হার্টের। কেন? কারণ কি এর সম্বন্ধে নলেজ কেউ দিতে চাইছে না। আপনি যখন হার্টের আক্রান্ত হচ্ছেন, ডাক্তাররা বলছে আপনাকে অপারেশন করতে হবে। আর বড় বড় হাসপাতাল দেখে লোকেরা মুগ্ধ হয়ে যায়, কি এত বড় বড় হাসপাতাল, ভালো ট্রিটমেন্ট হচ্ছে, অপারেশন করিয়ে নি। অপারেশন মানেটা কি হলো, কি নতুন টিউব লাগিয়ে দিয়েছে। আবার নতুন টিউব বন্ধ হলে কি করবেন? ওর ভেতরে কচরা দিলে ওটাও তো বন্ধ হয়ে যাবে। আর তার আগে কাটার জন্য পুরো হিউম্যান বডিটা নেচার, এই নেচারকে ছেড়খানি করতে হবে। একটা ফুলকে আপনি গাছ থেকে ছিঁড়ে দিচ্ছে, ওটা ফেরত লাগিয়ে দেখান, তাহলে মানতে পারবো। নেচারের সঙ্গে যত কাটাকুটি ছেঁড়াছিড়ি কম করবেন তত ভালো। And this is what is the theory। যত বডিকে কাটবেন, একটা ব্লকেজ তৈরি করতে 30-40 বছর লাগে। বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে ওটা 2-1 বছরে 5 বছরে ফেরত চলে আসে। কেন? কারণ কি আপনি বডির সঙ্গে খোঁচাখুচি ছেঁড়াখানি করেছেন। নেচারের সঙ্গে ছেড়খানি। একটা ফুল গাছে থাকবে 10 দিন চলবে, ফুলদানিতে রাখলে 1 দিন মারা যাবে। কেন? কারণ কি নেচারের সঙ্গে থাকলে ভালো, নেচারের অপোজিট গেলে খারাপ। তো এনিওয়ে, এই জিনিসটা আপনাকে আজকে খুব ভালোভাবে বোঝাবো, হার্টের অসুখটা কিভাবে তৈরি হচ্ছে আর কিভাবে এটাকে আমরা রিভার্স করতে পারি। রুকে দেওয়া হলো প্রিভেনশন, রিভার্সাল মানে এটাকে কম করা যেতে পারে। ওর জন্য কি কি আপনার জানা উচিত, এই হেলথ সম্বন্ধে যে নলেজ, সেটা এখন
আমাদের মনে হয় সবার কাছে যাওয়া উচিত। আমরা একটা ইন্ডিয়াতে একটা সংস্থা তৈরি করেছি, পূর্ণ হার্ট ফাউন্ডেশন। আপনি শুনেন, পাপ আর পুণ্য, পূর্ণ হার্ট ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন তৈরি করেছি। এম হলো ইন্ডিয়ার 140 কোটি লোকের এক একজনকে হার্টের সম্বন্ধে নলেজ দেওয়া। তো দিস ইজ হোয়াট আই বিলিভ। আমি কবি মোহন রাইয়ানকে বলছেন, মেয়েরা একটা অভিযান করে ধরুন, প্রত্যেকটা মানুষ হার্টটাকে বুঝতে পারে, আর প্রত্যেকটা মানুষ হার্ট থেকে ঠিক হবার যে বা না হবার যে বন্দোবস্তটা করতে পারে, তাহলে কত লোকের জান বাঁচতে পারে আপনি ভাবতে পারেন? কখনো কখনো আমি দেখেছি লোকেরা একটু উল্টো ভাবে। উল্টো কিরকম ভাবে? আমার কাছে একজন এসে বললো দিল্লিতে, স্যার there is a tremendous progress in cardiology। আমি বললাম কোথায় দেখলেন? বললো আগে দিল্লিতে 2টো হার্টের হাসপাতাল ছিল, এখন 25টা হার্টের হাসপাতাল। আমি বললাম আর কিছু দেখা? বলে হ্যাঁ, প্রতিটা হাসপাতালের বিল্ডিং লম্বা লম্বা চওড়া চওড়া হয়ে যাচ্ছে। আমি বললাম প্রতি মানুষ যদি 2-4 লক্ষ টাকা দেবে তো বিল্ডিং তো তৈরি হতেই পারে। আর কিছু দেখলেন? বলে ভিড় দেখেছেন কত হাসপাতালে। আমরা আচ্ছা ঠিক আছে, প্রোগ্রেস হচ্ছে, একটা কথা বলুন, হার্টের পেশেন্টের নম্বর তো কম হয়ে যাচ্ছে না? না না, নম্বর তো বেড়েই যাচ্ছে। আমরা নম্বর বেড়ে যাওয়া সাকসেসের লক্ষণ নয়, এটা ফেলিয়ারের লক্ষণ। যখন আমরা পোলিওর অসুখটাকে শেষ করে দিলাম, যখন আমরা স্মল পক্সের ওষুধকে শেষ করে দিলাম, সেটা সাকসেস ছিল মেডিকেল সায়েন্সের। হার্টের পেশেন্ট হু করে বেড়ে যাচ্ছে, এটা সাকসেস না ফেলিয়ার? আপনি একবার ভেবে দেখবেন, ইটস এ কমপ্লিট ফেলিয়ার। সিস্টেমটাই গোলমাল হয়ে যাচ্ছে। বলে আপনারা ব্লকেজ বানান, আমরা অপারেশন করে দেবো। আমাদের সাকসেস হবে, আপনাদের কি হবে সেটা জানি না। তো এনিওয়ে, আমি এটার এগেনস্টে চলি। আর সিম্পল ফর্মুলা হলো অসুখের কারণটা বুঝুন আর কারণটাকে সলভ করতে হবে। আর আজকে আমি এখানে এসেছি, আরো লম্বা বক্তৃতা দেব সারাদিন, কিন্তু আজকের এই যে অনুষ্ঠানটা, এটার জন্য আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম কি আমাদের ভাববার প্রসেসটা কি আছে, কি আসল অসুখটাকে ধরো, কারণটাকে ধরো, সেটাকে ঠিক করো। হার্টের অসুখের একটা প্রবলেম আছে, একটা কারণ নেই। ম্যালেরিয়ার একটা কারণ, ম্যালেরিয়া জার্মস মেরে দাও, ম্যালেরিয়া সাফ। একটা ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক দিলাম, সাফ। হার্টের অসুখের একটা কারণ নেই, কোলেস্ট্রল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, স্ট্রেস আছে, স্মোকিং আছে, এরকম 14টা কারণ। আর এর জন্য একটু কমপ্লিকেট হয়ে গেছে, এই জন্য বোঝাতে অনেক সময় লাগে কি কিভাবে এই 14টাকেই কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে কাজ হতে পারবে। আর এটাই সাকসেসের মূল মন্ত্র। তাহলে আমরা বিনা তেলে রান্না করাচ্ছি, আমরা অনেক জিনিস করেছি যাতে প্রতিটা কারণকে আমরা কন্ট্রোলে আনি, আর তখন রিভার্সালটা হবে। আমাকে বলা হলো ভাই এই পেশেন্টের জ্বর হয়েছে, ট্রিটমেন্ট করো। আমাদের মেডিকেল সায়েন্স কি বলেছিল? জ্বর থেকে তোমার মেন হলো জ্বরটা কেন হচ্ছে সেটাকে ঠিক করো, তাহলে জ্বরের কারণটা খোঁজো। ওকে বললাম ভাই জ্বর হয়েছে, সঙ্গে কাশি সর্দি আছে, বলছে না, তার মানে নিউমোনিয়া বা লাংসের ইনফেকশন নেই। পেচ্ছাপে জ্বালা করে, বলে না, তার মানে ইউরিন ইনফেকশন নেই। এরকম করে করে কোশ্চেন করে করে বোঝা গেল হতে পারে ম্যালেরিয়া। তাহলে প্রুফ কি করে হবে? একটা ব্লাড নিলাম, গাইড বানালাম, মাইক্রোস্কোপে দেখলাম হ্যাঁ পুরো জার্মস ভরে আছে, ম্যালেরিয়ার ওষুধ দিলাম। 4 দিন পরে পেশেন্ট বলছে স্যার একদম ঠিক হয়ে গেছে। তার মানে কি মেডিকেল সায়েন্সে যা শিখেছি সেটা একদম কারেক্ট, এটাতে কোনো রকম গোলমাল। আচ্ছা ডাক্তার কনফিডেন্স হবে না? হবে না। আই ওয়াজ আ ভেরি হাইলি কনফিডেন্ট ডাক্তার। আমি বলতাম মেডিকেল সায়েন্সের সব জিনিস ঠিক, বাকি সব বেকার। আর এইরকম একটা আইডিয়া নিয়ে আমি দিল্লি চলে যাই। 1986 এর ব্যাপার। দিল্লিতে আমি ভাবলাম দিল্লি ইন্ডিয়ার ক্যাপিটাল, তো দিল্লিতে যাওয়া যাক। ওখানে বড় হাসপাতালে জয়েন করলাম, ডক্টর রাম মনোহর লোহিয়া হসপিটাল, আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে 1.5 কিলোমিটার দূর। সরকারি হাসপাতাল, ওখানে আমি কাজ করতে লাগলাম অ্যাজ এ জুনিয়র রেসিডেন্ট কার্ডিওলজি। ওখানে গিয়ে আমি পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। এই গল্পটা বলতে চাই। একটা পেশেন্ট এলো, হার্টের পেশেন্ট। কি কমপ্লেন? স্যার আমি যখন হাঁটতে চাই বুকে ব্যথা হয়ে যায়, শ্বাসকষ্ট হয়। আমরা ঠিক করে হয়? বলে তো দাঁড়িয়ে গেলে ঠিক হয়ে যায়, এই তো হার্টের দিকে যাচ্ছে। আমি ওকে আরো জিজ্ঞাসা করলাম এই ব্যথাটা এই হাতে যায়? বলে হ্যাঁ যায়। না বলে ঠিক কি করে? বলবো দাঁড়িয়ে যায়, 2 মিনিট দাঁড়ালে একদম ঠিক। আমি ওকে ধরে নিয়েছিলাম এটা হার্টের অসুখ। তারপরে ওর টেস্ট করা হলো, টেস্ট করে ধরা পড়লো ওর হার্টের অসুখ আছে। টেস্ট কি করা হলো? ট্রেডমিল টেস্ট, শুনেছেন আপনি? টিএমটি বলে, ইটিটি বলে এখানে। ইসিজি লাগালাম, বললাম আমি ইসিজিতে চেঞ্জ দেখবো তবে প্রুফ হবে এটা হার্টের অসুখ। যে স্পিড নিল ইসিজিতে চেঞ্জ হয়ে গেল, আমি বুঝে গেলাম হার্টের অসুখ। আচ্ছা সেই সময় অ্যানজিওগ্রাফিটা এত পপুলার ছিল না। আমরা ওষুধ দিলাম, আমাদেরকে বলা হলো হার্টের পেশেন্ট হলে ওকে ওষুধ লিখে দেবে,
আমি 6টা ট্যাবলেট লিখে দিলাম। কি কি? একটা ট্যাবলেট হয় আপনারা জিভে স্প্রে করে নেন, মানে নাইট্রেট বলে ওটাকে, ওর একটা ট্যাবলেট পাওয়া যায় ওখানে সরবিট্রেট। ওই সরবিট্রেট 3টে ট্যাবলেট, 2টো বিটা ব্লকার, একটা ব্লাড পাতলা করার ওষুধ, এটা দিয়ে আমি বললাম এই ওষুধ খান। আচ্ছা, পেশেন্ট জিজ্ঞাসা করবে না কতদিন খেতে হবে? কি বলবো? হার্টের পেশেন্ট কি বলবো? আমাদেরকে বলা হয়েছিল দেখো ম্যালেরিয়া হলে 3 দিন পরে ওষুধ বন্ধ, আর ইনফেকশন হলে 5 দিন পরে ওষুধ বন্ধ, কিন্তু ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের ওষুধ জিন্দগি ভর চলেগা। তো ওকে আমি বললাম না এই কথাটা, বললে খারাপ মনে হবে কি জিন্দগি ভর ওষুধ খেতে হবে। বললাম ঠিক আছে এখন 1 মাস খান, 1 মাস পরে এসে দেখা করবেন, দেন উইল ডিসাইড। পেশেন্ট খুশ হয়ে গেল কি চলো দেখা যাক। 1 মাস পরে এসে বলে স্যার আপনার এত কম বয়সে আপনি এত ভালো ট্রিটমেন্ট করে দিলেন, যেদিন প্রথম ট্যাবলেট খেয়েছি তারপর থেকে কোনো ব্যথা হয়নি, আই এম কমপ্লিটলি ওকে। আচ্ছা, পেশেন্ট সেরে গেছিল না অসুখ? কি মনে হয় আপনার সেরে গেছিল অসুখ? নো, আই গেভ হিম আ রিলিফ। ওই ট্যাবলেট দিয়ে ওকে রিলিফ দেওয়া হয়েছিল। পেশেন্ট কিন্তু খুব খুশি কি আর ব্যথা হচ্ছে না, যত মর্জি হাঁটতে পারছি। আই ওয়াজ অলসো হ্যাপি। পেশেন্ট যদি বলে আপনি খুব ভালো ডাক্তার, ডাক্তার কি করবে? ও খুশি হয়ে যাবে, ভালো হলো। আচ্ছা, আমাদের মেডিকেল সায়েন্স বলে দিচ্ছেন পেশেন্ট যদি ভালো থাকে সেই ওষুধ লিখে দিয়ে ছেড়ে দিও, আবার 2 মাস পরে আসতে। আবার 2 মাস পরে এলো, এসে বললো স্যার এখন আবার ওই ব্যথাটা ডেভেলপ হয়ে যাচ্ছে, আবার আসছে। আমার কোনো অসুবিধা নেই, 3টে ট্যাবলেট বাড়িয়ে দিয়ে দিলাম। এরপরে 1 মাস ভালো ছিল, আবার এসে বলে ব্যথা হচ্ছে, আমি আরো ওষুধ বাড়ালাম। এই করে করে 15টা ট্যাবলেটে এলাম। এন্ড দেন হি গট আ হার্ট অ্যাটাক। ওর হার্ট অ্যাটাক হলো, আর আমারই হাসপাতালে আইসিইউতে ভর্তি হলো। আমি যখন জানতে পারলাম ছুটে গেলাম, দেখলাম তো ওরিয়া আমার পেশেন্টের তো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। আর সেই সময় খুবই সিরিয়াস অবস্থা। আমার সিনিয়র ডাক্তাররা সবাই চলে এসে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসে গিয়েছে। We gave him at least 50 injections, একের পর এক। ওর বিপি কমে যাচ্ছে, তাকে বাড়ানো হলো, আবার ড্রিপ লাগিয়ে তাতে ইনজেকশনের পর ইনজেকশন, লাস্টে ইলেকট্রিক শক দেওয়া হলো। and ultimately we lost that patient. পেশেন্টের ডেথ হয়ে গেল। কি করা উচিত? সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট তৈরি হলো, রিলেটিভকে বলা হলো, কি বলতে হয়, আমরা পুরো চেষ্টা করেছি, উই আর ভেরি সরি। ওরা বললো না না, আমরা দেখেছি 10টা ডক্টর একসঙ্গে বেশি ওকে ট্রিটমেন্ট করেছে, আর আপনারা এত চেষ্টা করেছেন, আমাদের লাভ খারাপ। ওরা ডেথ সার্টিফিকেট নিল, ডেড বডি নিল, আর ফাইল ক্লোজড। কিন্তু সেদিন আমার মাথার ভেতরে একটা ফাইল খুলে গেল, এই পেশেন্টের ডেথ হলো কেন? এর আগে অনেক ডেথ দেখেছি হার্টের পেশেন্টের, এই ব্যাপারটা কেন আসেনি? কারণ কি আমি তো ট্রিটমেন্ট করছিলাম না, কেউ আর করছিল, ভুল করেছে, হার্ট অ্যাটাক হয়ে গেল। আরে এইবার তো আমি নিজে ট্রিটমেন্ট করেছি, তাহলে ভুল কি করে করেছি? এখন কি চিন্তা, যদি এরকম করে আমার পেশেন্ট মারা যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি ভাবতে লাগলাম তাহলে এই ভুলটা কোথায় খুঁজে বার করি। ওর ফাইল পুরো খুললাম, এক একটা ওষুধ ম্যাচ করলাম, প্রতিটা ওষুধ আমি কারেক্ট দিয়েছি, ডোজ কারেক্ট ছিল, সব জিনিস কারেক্ট ছিল, মেডিকেল সায়েন্সের দিক থেকে কোনো রকম গোলমাল। তাহলে একটা মনে শান্তি হলো না আমার জন্য মারা যায়নি। সেদিন রাত্রিবেলা ভাবতে ভাবতে সাডেনলি বুঝতে পারলাম ব্যাপারটা কোথায় হলো। ওই লোকটা সিগারেট খেত, ওর টেনশন প্রচুর ছিল, ওভারওয়েট ছিল, সব মিট ফিট সব খেত, খুব তেল ঘি খেত। আর এইসব নিয়ে আমরা কোনো কথা বলিনি ওর সঙ্গে। ওষুধ লিখলাম, ছেড়ে দিলাম, আর পেশেন্টের ব্লকেজ বাড়তে থাকলো, আমি ওষুধ বাড়াতে থাকলাম। অ্যান্ড দ্যাট ডে সাডেনলি আই রিয়েলাইজড কি পুরো ট্রিটমেন্টটাই ভুল রাস্তায় চলছে। এন্ড সেদিন আমি এটাও রিয়েলাইজ করলাম, ইন্ডিয়ার মোটামুটি প্রতিটা কার্ডিওলজিস্ট এই কাজ করে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে, পলিথিন বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, আইসিইউতে ভর্তি হচ্ছে, মারা যাচ্ছে। বাট অসুখের কারণটা কোথায় গেল? সেদিন আমার মাথার ভেতরে একটা কি বলে পোকা ঢুকে গেল কি इसका मतलब है मेडिकल साइंस गलत रास्ते चल रहा। বাস সেই দিন থেকে আমি ভাবতে শুরু করলাম কোথায় গোলমাল। আচ্ছা কি করা যায়? আমি বুঝতে পারলাম পুরো সিস্টেমটাই ভুল হয়ে যাচ্ছে, ব্লকেজ লোকে বাড়িয়ে যাচ্ছে, কেউ বলার নেই কি বাড়ায়ও না, ওষুধ খেয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, আইসিইউ ভর্তি আছে, হাসপাতাল চলছে, কিন্তু অসুখটা বেড়ে যাচ্ছে। কার সঙ্গে কথা বলা উচিত? অনেক ভাবলাম কাকে গিয়ে বলবো, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। আমি ভাবতে লাগলাম কি করবো, আমার বসের কাছে গেলাম, আমার সিনিয়রের কাছে, আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে। আমি বললাম স্যার আমি আপনার সঙ্গে একটা ডিসকাশন করতে চাই। তা আমাকে বললো আমি শুনেছি একটা পেশেন্ট মারা গেছে and you are very upset because of him. I said sir it is not because of him, I am worried because of the cardiologists. বলে তুমি কি বলতে চাও
সব কার্ডিওলজিস্টরা ভুল রাস্তায় চলছে। আমি বললাম স্যার এক্স্যাক্টলি এটাই তো বলতে চাইছি। আমাকে উনি বললেন বিমল তুমি এত ছোট ডাক্তার এত বড় জিনিসকে কোশ্চেন করতে যাচ্ছ কিভাবে, কি জানো তোমার কি স্টেটাস, এত বড় বড় কার্ডিওলজিস্ট সব ভুল করে যাচ্ছে। আমি বললাম স্যার এক্স্যাক্টলি তাই হচ্ছে, আমার মনে হয় ভুল হচ্ছে। আমাকে বললো দেখো তোমার কাজ হলো ওষুধ লেখা, তুমি ওষুধ লিখেছো, তোমার জব ফিনিশ। পেশেন্ট কি খাবে কি খাবে না কিভাবে চলবে ওটা ওদের হেডেক, আমাদের হেডেক না। ঠিক বলছেন না বলছি? আমি ওনার সঙ্গে আর্গিউ করলাম, স্যার তাহলে তো সব গোলমাল হয়ে যাবে, ওর যদি ব্লকেজ বাড়ে তাহলে আমার কাছেই তো ফেরত আসবে। আমি ওষুধ লিখে ছেড়ে দিলাম, আমার কাছে ফেরত আসছে, আমি কি করবো? তুমি ওষুধ বাড়িয়ে দেবে, তাহলে আবার আসবে, আবার বাড়িয়ে দেবে, আবার আসবে, এবার ভর্তি হবে তখন, হার্ট অ্যাটাক নিয়ে আসবে তখন, বলে ভর্তি করে নেবে। তাহলে যদি মারা যায় তাহলে বলে ডেথ সার্টিফিকেট দেবে, সরকার অ্যালাউ করে রেখেছে। না আপনি বুঝতে পারছেন পুরো সিস্টেমটা কেমন চলছে? বাস ওই দিন থেকে আমার মাথাটা ঘুরে গিয়েছিল। আমি আমার বসকে বলেছিলাম স্যার আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। আমার বস বলেছিল আমাকে বিমল ইউ কান্ট চেঞ্জ দিস সিস্টেম, পুরো সিস্টেমকে তুমি বদলাতে পারবে না, সবাই যাই করে তুমিও তাই করো। বাস ওই দিন থেকে আমার মাথাতে এসে গেল না এটা আর করবো না। নেক্সট ডে থেকে আমি কি করতে পারি, তখন খুবই সামান্য মানুষ, কেউ জানবে না, এমবিবিএস পড়া একটা ছেলে। আমি সেদিন থেকে একটা কথা ভেবে নিয়েছিলাম, আমি নিজেকে বদলে দিলাম। আমার পেশেন্ট আসতো, ওকে আমি বলতাম দেখো এই ওষুধ লিখে দিলাম, এর থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন, কিন্তু অসুখ সারবে না। যদি সারাতে চান তাহলে খাবারে তেল ঘি এসব তেল বন্ধ করুন, হাঁটবেন, যোগা করবেন, এক্সারসাইজ করবেন। আমার বন্ধুরা বলতো এত বক বক করার কি দরকার বাবা, পেশেন্ট দেখলে ওষুধ লিখলে চলে যেতে দেয়, এত গপ্প সপ্প কেন করো ওদের সঙ্গে। বাট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট দিস ওয়ার্কস। আমার পেশেন্টকে আমি অপশন দিতাম, দেখো আমাকে যদি দেখাতে চাও সময় লাগবে, আমার 1 মিনিটে ওষুধ লিখে কাজ হবে না, আমার সঙ্গে একটু টাইম দিতে হবে, হয়তো 4টা পর্যন্ত ওয়েট করতে পারো হবে। অন্য ডাক্তাররা 12টা 1টার মধ্যে 9টায় ওপিডি শুরু, 12টায় সব পেশেন্ট শেষ করে আমার থেকে ডবল পেশেন্ট দেখতো, কিন্তু আমি কম পেশেন্ট দেখতাম। কিন্তু আমার পেশেন্টকে অফার ছিল ইউ ক্যান গো টু অ্যানাদার ডক্টর। ওরা বলতো না স্যার আমরা আপনার কাছে থাকবো। এন্ড ইট স্টার্টেড ওয়ার্কিং। তারপরে আমি এমডি করতে গেলাম। এমডির সময় আমি রিসার্চ প্রজেক্ট নিলাম কি হার্টের পেশেন্টদেরকে আমরা ওষুধ তো দেবই দেবো, তার সঙ্গে আর কি কি করা যেতে পারে, লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। এন্ড দিস ইজ ওয়্যার আই স্টার্টেড। 2 বছরে আমরা হার্টের পেশেন্টদেরকে মেডিকেল কলেজ থেকে, ইন্ডিয়ার সব থেকে বড় স্টেট আপনি নাম জানেন? উত্তরপ্রদেশ, ইউপি, সেখানকার রাজধানী লখনৌ, ওখানে কলেজ আছে কিং জর্জেস মেডিকেল কলেজ, যেখানে আমি এমডি করতে গেলাম 2 বছর। আর ওখানে আমি কি করলাম, একটা যোগা সেন্টারের সঙ্গে কথা বললাম কি ভাই দেখো মেডিকেল কলেজ থেকে আমরা পেশেন্ট এনে এখানে ট্রিট করতে চাই। ওরা বলে স্যার আগে তো উল্টো হতো, আমার এখান থেকে ওদিকে যেত, আপনি ওখানকার পেশেন্ট এখানে আনবেন, অ্যালোপ্যাথি থেকে এদিকে আনবেন। ভাই ওখানে কিছু কমি আছে সেটা এখানে পুরো করে দেবো। আমি মেডিকেল কলেজে পেশেন্টদেরকে ওষুধ দিতাম আর এখানে এনে ওদের খাবার দাবার, এক্সারসাইজ, যোগা, মেডিটেশন এগুলো শেখাতে লাগলাম। এন্ড আই ফাউন্ড পেশেন্টদের আর ওষুধ বাড়াতে হচ্ছে না, এখন ওষুধ কমে যাচ্ছে। And that is when I became very confident कि যা আমি সিস্টেম করছি সেটা খুব সিস্টেমটা ভালোই হচ্ছে। আর আমার এমডি কমপ্লিট হওয়ার পরে আমি দিল্লি ফেরত যাই, আর এবার আমি জয়েন করি ইন্ডিয়ার বেস্ট হসপিটাল, যেটার নাম ছিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, AIIMS, শুনেছেন নাম? এইমস ইন্ডিয়ার সব থেকে বড় হাসপাতাল, সরকারি বাট অটোনমাস মানে সরকারের এফেক্ট কোনো আসবে না ওখানে। এন্ড ওখানে আমি নেক্সট 6 বছরে এটাই রিসার্চ করলাম, হার্টের অসুখে কিভাবে হার্টের অসুখটাকে আমরা ওষুধের সঙ্গে আর কি কি করা যেতে পারে। এটাকে আমরা নাম দিয়েছিলাম মাল্টিপল রিস্ক ফ্যাক্টর ইন্টারভেনশন ইন করোনারি হার্ট ডিজিজ। মানে বুঝতে পারছেন, রিস্ক ফ্যাক্টর মানে যেগুলোর জন্য অসুখটা হচ্ছে, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, কারণ হার্টের অসুখের একটা ফ্যাক্টর নেই, অনেকগুলো ফ্যাক্টর, সব ফ্যাক্টরকে কন্ট্রোল করলে গিয়ে রেজাল্ট আসবে। আর দ্যাট ওয়ার্ক ভেরি ওয়েল। আমি নেক্সট কিছু বছরে প্রচুর পেশেন্ট ট্রিট করলাম ওখানে। আর এই সময় আমার সঙ্গে দেখা হলো ডক্টর ডিন অর্নিশ, ওনার ছবি আপনি দেখতে পাচ্ছেন, ডিন অর্নিশ। হি ইজ দ্য ইউএস ডক্টর যিনি প্রথমবার লোককে দেখিয়ে দিলেন কি যদি ব্লকেজ আছে সেটাকে রিভার্স করা যেতে পারে। তার জন্য কি টেস্ট করতে হয় রিভার্স হওয়ার জন্য? কি করে বুঝতে পারবেন ব্লকেজ এত ছিল এত কমে গেছে? কোন টেস্ট? অ্যাঞ্জিওগ্রাম। আপনি শুনেছেন অ্যাঞ্জিওগ্রাফি বলে টেস্ট হয়? সেই অ্যাঞ্জিওগ্রাফি উনি করালেন। প্রথমে প্রতিটা পেশেন্টের
আর তারপরে আবার ট্রিটমেন্টের পরে আবার। কিন্তু ওই অ্যাঞ্জিওগ্রাম যেটা আমরা এখানে দেখে থাকি, আপনারা এখানে কারা অ্যাঞ্জিওগ্রাফি করেছে? এত লোক অ্যাঞ্জিওগ্রাফি করেছে। আপনি কখনো ব্লকেজ দেখেছেন ওর মধ্যে কিরকম লেখা থাকে? সব অ্যাবনর্মাল ফিগার থাকবে। অ্যাবনর্মাল, আপনি কি বলছেন অ্যাবনর্মাল কোথায়? 70, 80, 90 তো সব নর্মাল ফিগার। একটু ভেবে দেখুন কমন সেন্স দিয়ে, একটা ব্লকেজ 70-এ দাঁড়িয়ে গেল, একটা 80-তে দাঁড়ালো, একটা 90-এ দাঁড়ালো, সম্ভব কি? ভেবে দেখুন, 71-এ দাঁড়াতে পারে না, 72-এ দাঁড়াতে পারে না, 80-তেই দাঁড়াবে, 90-এই দাঁড়াবে। এটা কি মনে হয় অ্যাবনর্মাল ফিগার না নর্মাল ফিগার? এটা রাউন্ডেড অফ ফিগার ভাই, নর্মাল ফিগার নয়। নর্মাল হলে 66.5, 82.9 হতো। যখন 70, 80, 90 লিখছে তার মানে কি অ্যাপ্রক্সিমেট। আপনি বুঝতে পারছেন? আমি এক তোড়া দিলাম, কত হবে? 1000 টাকা হবে। 1000 কেন বলছো ভাই? 990 আছে বলে তুই তো ঘুরলে বুঝতে পারবো ভালো করে, আন্দাজে করলাম। আন্দাজ বুঝে না? এই যত অ্যাঞ্জিওগ্রাফি আপনারা করেছেন সব আন্দাজের অ্যাঞ্জিওগ্রাফি। হ্যাঁ, এরকম নেই কি উল্টো পাল্টা হয়ে গেল একদম। এই পেনের হাইট কত? ছোট্ট রিকোয়েস্ট, মোবাইল ফোনটা অফ করে দিন, কমসে কম ভাইব্রেশনে প্লিজ। সবাই, আমি 1 মিনিট টাইম দিলাম, সবাই আপনার ফোন বার করুন। আমি ততক্ষণ একটু পানি খাই। নাম হলো কোয়ান্টিটেটিভ অ্যাঞ্জিওগ্রাফি। আমেরিকাতে টেস্ট হয়, যেখানে ব্লকেজ 77.81, 83.32 এরকম আসবে। 40টা বা 42টা পেশেন্ট নিলে সবার একটা করে অ্যাঞ্জিওগ্রাফি করানো হলো। এবার অর্ধেকটা পেশেন্টকে উনি বললেন, দেখো এই ওষুধ খাও আর এই বইয়ে সব লেখা আছে এটা ফলো করবে। আর অর্ধেক জনকে উনি 1 বছর পর্যন্ত বিনা তেলের খাবার সাপ্লাই করলেন ওদের বাড়িতে। ওদেরকে যোগা করানো, ওদের খাবার দাবার, ওদের ওষুধ সব করলেন। And after 1 year he got all of them another angiography from the same hospital, same machine. আর উনি দেখালেন প্রতিটা পেশেন্ট যারা ওনার ফলো করছিল সবার ব্লকেজ কম হয়ে যাচ্ছে। And that was the first time উনি এই পুরো ডেটা পাঠালেন ল্যান্সেট, মেডিকেল সায়েন্সের সবথেকে বড় যে ম্যাগাজিন, যেটা আমাদের জার্নাল, সেটা হলো ল্যান্সেট। ল্যান্সেট প্রথমবার পাবলিশ করলো এই ব্লকেজেস ক্যান বি রিভার্সড। আর ডিন অনেস্টলি বললেন, যদি রিভার্স করতে চায় তাহলে ব্লকেজের একটা কারণ না, প্রতিটা কারণকে সরাতে হবে আর সবগুলোকে বেস্টে আনতে হবে, তবে কি কাজ হবে। যদি আর্ধেক আর্ধেক করবে কোনো লাভ হবে না। তোমার মনে কষ্ট হলো, আমি এত কিছু করলাম আর রেজাল্ট হলো মানে সারা বছর পড়াশোনা করলাম কিন্তু ভালো করে করলাম না, আর বড় সংস্থানে অ্যাডমিশনই পেলাম না। পাস তো করলাম কিন্তু ভালো হলো না। নাও দিস ইজ হোয়াট হি শোড। আমি যখন দেখলাম, আমাকে একজন এসে বললো, স্যার आप जो काम कर रहे हो, আপনি যে কাজ করছেন সেটা আমেরিকাতে একজন ডাক্তার করছে, একদম সেম জিনিস। আমি ওনার কাছে গেলাম, ওনার কাছে ট্রেনিং নিলাম, আমি দেখলাম সব জিনিস একই রকম কিন্তু কালচারাল ডিফারেন্স আছে। ওনাদের 100টা খাবারের ডিশ লিখলাম, একটা আমি খেতে পারবো না। বয়েলড খাবার, কেবল বয়েলড খেয়ে যাচ্ছে ওখানে। বয়েলড খেলে হবে না, আমাদের এখানে টেস্ট চাই। আর টেস্ট আসবে কোথা থেকে? মশলা থেকে। আমি মশলা থেকে প্রবলেম নেই, আমি মশলা দাও, যেগুলো প্রবলেম আছে সেগুলো কম করে দাও। দেখলাম সব থেকে বড় প্রবলেম হলো তেল। এই যে তেলটা জমে যাচ্ছে সেটা আমি বুঝতে পারলাম। ধীরে ধীরে তারপরে আমাদের যখন ডিন অর্নিসের টিমকে আমরা ইন্ডিয়াতে ডাকলাম, ওদের জিনিসটা বুঝলাম, ওদের একটা ওয়ার্কশপ করালাম ওখানে আমরা পেশেন্টদের। আই আন্ডারস্টুড কি প্রসেসটাকে আরো অ্যাকুরেট করতে হবে, সবাই রেজাল্ট পাবে, এভরিবডি উইল ইমপ্রুভ। ব্লকেজ বাড়বে না, এটা হলো প্রিভেনশন। ব্লকেজ কমে যাবে, এটা হলো রিভার্সাল। এন্ড আই ফাউন্ড এভরিবডি ওয়াজ ইমপ্রুভিং। 1985 এ আমার মনে হলো, 95 থেকে কত বছর হলো? 5 আর 29 years back. 29 years back I resigned from AIIMS. আপনি বলবেন আপনার তো স্যার বয়স কত মনে হচ্ছে? আমার বয়স কত মনে হচ্ছে? I am 63. 63 বছর বয়স আমার। কিন্তু আমি রিজাইন করলাম তখন আমার বয়স ছিল 35 years, 35 বছর বয়স ছিল। আমি ওখানে চাকরিটা ছেড়ে দিলাম, বললাম না আমি এখানে কাজ করতে পারবো না, কারণ কি আমার প্রসেস এখানে চলবে না। আমাদের কার্ডিওলজিস্ট অপোজ করতে লাগলো। আই রিজাইন ফ্রম এইমস, আমরা প্রাইভেটে করবো। এন্ড আই স্টার্টেড মাই
ওন অর্গানাইজেশন, যেটার নাম রেখেছিলাম সাওল। সাওলের মানে কি? সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। সায়েন্স থেকে আমি কি কি নিলাম? ওষুধ নিলাম, মেডিকেল সায়েন্সের ওষুধ। আমি ভাবলাম কাজের জিনিস, বডিতে কোনো ডিস্টার্ব করবে না, আর করলেও একদিন দুদিন যেরকম যেদিন খাবেন সেদিন করবে, কিন্তু পার্মানেন্ট ড্যামেজ কিছু নেই। আর মেডিকেল সায়েন্সের টেস্টগুলো নিলাম, মেডিকেল সায়েন্সের নলেজ নিলাম, কোলেস্ট্রল কি, ট্রাইগ্লিসারাইড কি, অ্যান্টিঅক্সিডেন্ট কি, যেগুলো আপনাকে আজকে বোঝাবো পুরো দিনে। তো আমি মেডিকেল সায়েন্সের সব ভালো জিনিস নিলাম, কেবল ছাড়লাম কি কি? বুক কাটা বন্ধ আর ওই স্টেন্ট লাগানো বন্ধ। কেন আমি বলছি নেচারের সঙ্গে কেন আপনি ডিস্টার্ব করছেন? নেচারকে ডিস্টার্ব করবেন না, নেচারের বিপক্ষে কখনো যাবেন না। আপনার মনে আছে আমাদের এক বক্তা আজকে বলে গিয়েছিলেন, আমি ওনাকে বলেছিলাম এই বেদানা, এই যে ডালিমের সব দানাগুলো খুলে নাও, আবার রিপ্যাক করে দেখিয়ে দাও, বুঝে যাবো। আপনার কি মনে সম্ভব হবে রিপ্যাক করা? আমাদের বডি এত কমপ্লিকেটেড, বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ সেলস, একবার কেটে দিলে সেম টু সেম আসতে পারে না। আর এই জন্যই আমার মনে হচ্ছিল কি বডিকে না কেটে যদি ভালো হতে পারে, থেকে ভালো হতে পারে, এন্ড দ্যাট স্টার্টেড ওয়ার্কিং। 95 থেকে আমি কমসে কম 10 বছর কেবল লাইফস্টাইল চেঞ্জ, খাবার দাবার থেকে পেশেন্টদের কন্ট্রোল করতাম। যারা ফলো করতো তারা প্রতিজন ফায়দা পেত। 2006 আমার কাছে একটা মেশিন এলো, সেটাকে বলে ন্যাচুরাল বাইপাস মেশিন। আমেরিকাতে দেখলাম একটা মেশিন চলছে, সেখানে আমাদের হার্টে এক্সট্রা টিউব রাখা আছে, সেগুলো খুলে দেয়। আপনি ভাবতে পারেন আমাদের কাছে 2টো কিডনি আছে, হ্যাঁ না, একটা ডোনেট করতে পারে, তার মানে কি এক্সট্রা? না না, কে দিয়েছে? সর্বশক্তিমান আল্লাহ আমাদের দিয়ে রেখেছে একটা এক্সট্রা কিডনি, একটা এক্সট্রা চোখ, একটা থেকে দেখা যেতে পারে 2টো দিয়েছে। এরকম ভাবে হার্টেও একটা এক্সট্রা সেট অফ টিউব ছেড়ে রেখেছে। আপনি আজকাল ভালো সুটকেস দেখেছেন? ভালো সুটকেস একটা চেন আলাদা করে দিয়ে দেয়, যদি বেশি সামান হয় ওই চেনটা খুলে নেবেন, এক্সট্রা হয়ে যাবে। গড আমাদের একটা এক্সট্রা সেট অফ টিউব হার্টে আরো ছেড়ে দিয়েছে, ভাই বেশি দরকার হলে, কম পড়লে ওটাও খুলে নিতে পারো। ওই টিউবটা আমাদের বন্ধ পড়ে আছে। কেন বন্ধ পড়ে আছে? কাজে নিলাম না, ওটা বন্ধ পড়ে আছে। ভাই চেনটা বন্ধ পড়ে কখন আছে? যখন কাজে নেব না, যখন খুলতে চাই তখন বড় হয়ে যাবে। এই যে খোলাটা, এই যে এক্সট্রা সেট অফ টিউব, এটা আমাদের হার্টে রাখা আছে। কখন চালু ছিল জানেন? চালু ছিল কখনো? কখন? এই চেনটাকে খুলবে কে? আমি তো আমার ব্যাগে খুলে দেবো, এই চেনটাকে কে খুলবে? এই হার্টের ভেতরে একটা চেন আরো রাখা, যেটা খুললেই বড় হয়ে যাবে, অনেক বেশি ব্লাড সাপ্লাই হয়ে যাবে, এটা কে খুলবে? নেচার বললো আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক খুলে যাবে। আপনি ডিমান্ড বাড়াবেন বডির, নিজেই খুলে যাবে, মানে দরকার মতো ওটা নিজে নিজেই খুলবে। তা দরকার কখন ছিল আমাদের? ছিল হাজার হাজার বছর আগে। আমরা কোথায় থাকতাম? জঙ্গলে। আর যদি কোনো জানোয়ার আমাকে মারতে চায়, বাঁচার কি উপায় ছিল? ভাবো, দৌড়াতে হতো, জান বাঁচিয়ে দৌড়াতে হতো। কতক্ষণ? ঘন্টা খানেক। যদি প্রতিদিন ঘন্টা ঘন্টা দৌড়াবেন, দেখবেন আপনার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, কারণ অটোমেটিকলি এক্সট্রা টিউবটা খুলে যাচ্ছে। আপনি দেখেছেন স্পোর্টসম্যানকে ওর কোচ কি বলে? ভাই গ্রাউন্ডে আসার আগে এই গ্রাউন্ডে 10টা চক্কর দৌড়াবে, তারপরে আসতে দেবো গ্রাউন্ডে। কেন ভাই? বলে তোমার এক্সট্রা টিউব গুলো খোলাতে চাই। প্রতিদিন দৌড়বে, তোমার সেই এক্সট্রা টিউব গুলো চালু হয়ে যাবে, তোমার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। আপনি দেখেছেন স্পোর্টসম্যান কত ক্যাপাসিটি বেশি আমাদের থেকে? এমনি খুলে গেল নাকি? না, ওকে দৌড়াতে হয়েছে। ওকে প্রতিদিন দৌড়াচ্ছে 1-1 ঘন্টা করে, তখন ওর ক্যাপাসিটি বাড়লো। এখন হার্টের পেশেন্টকে আমি দৌড়াতে দিতে পারবো? পারবো না। একটা মেশিন তৈরি করা হলো, পায়ের মাসেল গুলোকে স্কুইজ করে করে হার্টের এক্সট্রা ব্লাড সাপ্লাই দিয়ে দিচ্ছে, আর পেশেন্টের ওই টিউব গুলো খুলে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন কত ভালো কাজ হয়ে গেল? এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস মেশিন। আমি দেখলাম বডি কাটবার দরকারই নেই, গড আমাদের এক্সট্রা দিয়েছে, ওইটাকে খুলে দিচ্ছি আমরা। একটা মেশিন তৈরি করে, ওটার সম্বন্ধে আপনাকে একটু বোঝাবো পরে। এটাকে বলে ন্যাচুরাল বাইপাস। এটা আমি শুরু করলাম, আমাদের বডিতে এক্সট্রা আছে, ওটাই খুলে দিই। কেন আমি কেটে পেটে অন্য টিউব বসাবো? বাইপাস মানে এটা কি? আপনি একটা টিউব নিলেন, পা থেকে, এই হাত থেকে, একটা বুক থেকে কাটলেন, তারপরে চেস্টটাকে কেটে ওর ভেতরে ঢোকাবেন টিউবটাকে। কম কথা নাকি? পুরো বডিতে কেটে দিলেন। তো এই ফাউন্ড দিস ইজ আ ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট, যাতে আমাদের কাটবার দরকার নেই। এটাকে বলে ন্যাচুরাল বাইপাস। এই মেশিনও আনা হলো। তারপরে কিছু ওষুধ এমন আছে যেটা ব্লকেজের রিভার্সালটাকে ফাস্ট করে দেয়, সেটাকে আমরা বলি ডিটক্সিফিকেশন। তো সেগুলোও চালু হলো। আজকের দিনে আমাদের ইন্ডিয়াতে আমার একটা সেন্টার ছিল, এখন 134 সেন্টার আছে।
এখানে 2 তারিখে আমি যাব, আর 3 তারিখে 135th সেন্টার আমাদের ব্যাঙ্গালোর সিটিতে খোলা হবে। প্রথম কার্ডিওলজিস্টরা আমাদের ওখানে অবজেক্ট করতো, এখন আর করে না, কারণ কি ওরা জানে এরও অনেক সাপোর্ট বেস হয়ে গিয়েছে। আমাদের ইউটিউবে এখন আপনি যদি আমাদের ইউটিউব যাবেন সাউলের, তাহলে দেখবেন 40 লক্ষ লোক আমাদের সাবস্ক্রাইবার। আমার একটা কুকিং এর ভিডিও এখন ভাইরাল হলো, এটা কত লোক দেখেছে ভাবতে পারেন? ইন্ডিয়া ওয়ার্ল্ড মিলিয়ে 36 কোটি লোক দেখেছে ওই ভিডিও, জিরো অয়েল কুকিং। আপনি ইনস্টাগ্রামে যাবেন আর ওখানে লিখবেন জিরো অয়েল কুকিং ভাইরাল ভিডিও, আমার ভিডিও দেখতে পাবেন। and it has gone to 380 মিলিয়ন ভিউয়ার্স। তাহলে এটা ধীরে ধীরে আমি দেখছি পপুলার হতে যাচ্ছে। আর আমার মনে আছে অনেক বছর আগে রোহিয়ান সাহেব আমাদের কাছে গেলেন, কি আমাকে তো বাইপাস বলেছে, আমরা কিছু করতে হবে না, and he joined। আমার এরকম একটা ক্যাম্প ছিল 3 দিনে, he joined। আর তারপর আমাকে কি বললেন, স্যার আপনাকে বাংলাদেশ নিয়ে যাবো। আমি বললাম অনেক বাংলাদেশে পেশেন্ট ছিল, সবাই বলে ওখানে গিয়ে ভুলে যায়। উনি বললেন না আপনি দেখবেন, আমি বলবো না, আমি বিপ্লবী মানুষ, আমি কোনো কাজ নিলে ছাড়ি না মধ্যখানে। এন্ড তা ওনার জন্য একটা তালি হয়ে যায়। তাহলে he brought me here। উনি বললেন আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে অনেক ইচ্ছা আছে করার। আর আমি বিপ্লবী মানুষ, আমাকে 10 বার অ্যারেস্ট করা হয়েছিল, আমাকে পা দেখে বেঁধে চাবুক মারা হয়েছিল, এইরকম লোক আমি ভয় খাই না কাউকে। আপনার সিস্টেমকে আমি ওখানে চালু করব। আর ঢাকাতে ওনার প্রথম আমি সেন্টার হয়েছিল, কোন বছরের ব্যাপার ভাই আছে, 2009। আর তারপর থেকে আমি অনেকবার ঢাকায় এসেছি, এইবারও এলাম, বাট এইবার অনেক গ্যাপের পরে এলাম, করোনাতে আমাদের ডিস্টার্ব করে দিয়েছে। তো এনিওয়ে দিস ওয়াজ ব্যাকগ্রাউন্ড। এখন আমি আপনাকে 10 মিনিটে বোঝাতে চাই হার্টের অসুখটা কি আর কিভাবে আমরা ওটাকে ইলাজটা করব। দেখা যাক, এটা একটু দেখলে আপনাকে একটু ফটো দেখতে পাবেন না হয়তো অত ভালোভাবে, বাট আপনি আমার কথা কোনো শুনতে থাকবেন, আমি ড্র করছি। এটাকে ইউ এন্ড মি, আমরা সবাই। হার্টটা কোথায়? হার্টটা এখানে মধ্যেখানে আমাদের ডায়াফ্রাম, এই জায়গায় হার্ট, একটু লেফটের দিকে। এই হার্টটাকে একটু বড় করে দিলাম। হার্টের কত বড় সাইজ? আপেলের মতো এত বড়। ওজন কত হবে? 200-300 গ্রাম, 200 থেকে 300 গ্রাম। এই হার্টের কাজ কি? পাম্প করা। কাকে? ব্লাডকে। কোথা থেকে? হার্টের কাছ থেকে পুরো বডিতে ব্লাডটা ছড়িয়ে যাবে। কিভাবে যাবে? হার্ট যখন পাম্প করলো, ওখান থেকে একটা টিউব বেরোবে, সিঙ্গেল টিউব বেরোবে, 1 ইঞ্চ মোটা টিউব। 1 ইঞ্চ বোঝেন আপনি? এটা অর্ধেক ইঞ্চ হবে বা একটু অর্ধেকের বেশি হবে। এত মোটা একটা টিউব হার্ট থেকে বেরোবে, আর বেরোবার সঙ্গে ও ইউটার্ন নিয়ে নেবে, আর 3টে ব্রাঞ্চ দেবে। প্রথম কাকে দিল, সেকেন্ড কাকে দিল, থার্ড কাকে দিল? 2টো হাতকে দিল, একটা ব্রেনকে দিল। এই টিউবটা এবার ইউটার্ন নিয়ে নিচে নামলো, এখান থেকে গেল পেটে, চেস্টে গেল, পেটে গেল, পেটে লিভারকে দিল, কিডনিকে দিল, দুদিকে কিডনিকে দিল, ইন্টেস্টিনসকে দিল, তারপরে দুটো। এখন বুঝতে পারছেন? একবার হার্ট পাম্প করলো, কোথায় ব্লাডটা গেল? পুরো শরীরের একটা একটা কোণাতে ব্লাড পৌঁছে গিয়েছে। আপনি ভেবে দেখেছেন কত ভালো সিস্টেম তৈরি করেছে? আপনার বিল্ডিং এর উপরে ছাদে একটা ট্যাঙ্কি থাকে, ওয়াটার ট্যাঙ্ক, ওটা থেকে 25টা পাইপ বেরোয় না, ওখান থেকে একটা পাইপ বেরোবে, সেটার থেকে এক একটা ব্রাঞ্চ প্রতিটা বিল্ডিং, প্রতিটা ফ্লোরে, প্রতিটা বাথরুমে আলাদা আলাদা দেবে। তো হার্ট যখন পাম্প করলো, এই টিউবটা বেরিয়ে পুরো বডিকে ব্লাডটা ছড়িয়ে দিল। আর হার্টের নিজের জন্য দরকার কি না? হার্ট তো কাজ করছে, ও তো নিজেও খাবে খাবার, তো নিজের জন্য হার্ট 3টে টিউব নিয়ে নেয়। হার্ট পুরো বডিকে ব্লাড দিল, নিজের জন্য এখান থেকে 3টে টিউব নিল, একটা লেফটে আর একটা রাইটে। লেফটেরটা দুটো ভাগ করে দিল, একটা পেছনে গেল, একটা সামনের দিকে গেল।
আপনি দেখতে পাচ্ছেন 3টে টিউব। এখন এই 3টে টিউব হার্টের পেশেন্টের ভেতর থেকে কোলেস্ট্রল আর ফ্যাট জমে যায়। এখন বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় আটকাচ্ছে আমাদের? যে হার্ট পুরো বডিকে ব্লাড দিচ্ছে, তার নিজের সাপ্লাইয়ের ভেতরে ওই টিউবগুলো, তার ভেতরে কোলেস্ট্রল ফ্যাট জমে যাচ্ছে। হার্টের অসুখ কি সেটাই বোঝাবার চেষ্টা করছি আপনাকে। এখন এর ভেতরে এখানে ব্লকেজ হয়ে যাচ্ছে, এখানে ব্লকেজ হয়ে যাচ্ছে, তাহলে হার্টের ব্লাড সাপ্লাই কি হবে? কম পড়ে যাবে। এখন এই ব্লকেজটা কিভাবে তৈরি হয় সেটা একটু বড় করে দেয়। এই দেখুন, আবার এই টিউবটাকে আবার বড় করে দিলাম। এই টিউবটাকে বড় করে দিলাম। আচ্ছা, এই যে ব্লকেজ শুরু হবে, এটা কখন থেকে শুরু হবে? জন্মাবার সঙ্গে সঙ্গে ব্লকেজ শুরু হয়ে যাবে কি? কখন শুরু হবে ব্লকেজ? বাচ্চা এরকম বড় হতে থাকবে কত বছর পর্যন্ত? 18 বছর 20 বছর পর্যন্ত। ততদিন ওর গ্রোথে যত ফ্যাট খাবেন গ্রোথে চলে যাবে, গ্রো করতে লেগে যাবে। 18-20 বছর পরে হাইট বাড়া বন্ধ। আর বাড়াতে পারবেন? এরপরে 2-4 ফুট বেড়ে যাবে আরো ঘরে না। এরপরে আপনি বাড়াতে দুদিকে পারবেন, এদিকে পারবেন না হলে ভেতরে পারবেন। বুঝতে পেরেছেন? এইবার ব্লকেজ শুরু হলো 20 বছর বয়সে। এই দেখুন, এই ব্লকেজ ড্র করে দিচ্ছি। এই প্রথম একটু ব্লকেজ হলো, আরো আপনি চর্বি খেলেন, আরো ফ্যাট খেলেন, আরো ফ্যাট খেয়ে আরো বাড়লো। ধীরে ধীরে ব্লকেজ বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন কত বন্ধ হলো? অর্ধেক। অর্ধেককে কি বলবো? 50%, হ্যাঁ কি না? অর্ধেক বন্ধ হয়ে গেল, কোনো কষ্ট নাই। তার মানে কি অর্ধেকটা এক্সট্রা ছিল। আবার বাড়ালেন আপনি, আপনি ভেতর থেকে আপনি জানেনও না ভেতরে ব্লকেজ বেড়ে যাচ্ছে। এই 20 বছর ছিল শুরুয়াত, আর আপনার ব্লকেজ বেড়ে যাচ্ছে। এইবার 70% হয়ে গেল, এখনো আপনার কোনো কষ্ট থাকবে না। কেন বলুন তো? আমাদের হার্টের দরকারে 100 সাপ্লাই, 70 এক্সট্রা। এখন 30 আমাদের অ্যাকচুয়াল দরকার। 30 মানে বুঝতে 30%। টিউবটা এত মোটা, তার 70 বন্ধ করে দিলে আমাদের কোনো কষ্ট হবে। যার 80, সেই প্রথমে 10 ছিল, তার 20 ছিল, তার 25 ছিল, 30 ছিল, 40 ছিল, 50 ছিল, ও বাড়াচ্ছিল। বুঝতেই পারছে না। আপনি বুঝতে পারছেন? আমরা একটা হিন্দিতে বলি ছুপা রোস্তম, বুঝেন? ছুপাওয়া, ছুপাওয়া মানে কি? লুকিয়ে থাকা। বুঝতেই দিচ্ছে না, 70% গায়েব আপনার টিউব, আপনি জানতেই পারছেন না, কোনো কষ্টও নেই। কেন? আল্লাহ আমাদের 70% এক্সট্রা দিয়ে রেখেছে। 30-এর দরকার, দিয়েছে 100। 70 ব্লক করে দিলেন, কোনো বুঝতে পারছেন না। এখন এই 30-এ হাত লাগালে কষ্ট শুরু হবে। তারপরে আপনাকে বুঝিয়ে দিই, হার্টের 3 রকম দরকার। একসঙ্গে 30 দরকার হয় না, কখনো কখনো 30 দরকার। ম্যাক্সিমাম দরকার 30। মিনিমাম কত দরকার? 10। 10 কখন? আপনি যখন বসে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি শুয়ে আছেন, তখন হার্টের স্পিড তো অনেক কম। 10% ব্লাড হলেই চলে যায়। হাঁটতে গেলে 20, আর দৌড়তে গেলে 30। এখন একটা কথা ভাবুন, যার 70 ব্লকে, সে কি বলছে আমি তো দৌড়তে পারছি। আর যেদিন বলে দৌড়তে গিয়ে বুকে ব্যথা, তার মানে কত ব্লকে হয়ে গেছে অলরেডি? 70 ক্রস। বলছে হাঁটতে গিয়ে ব্যথা, তার মানে 80 ক্রস। আমার কাছে হার্টের পেশেন্ট কখন আসবে? 70-80 পরে না তার আগেই? এখন আপনি বুঝতে পেরেছেন আপনার অসুখটা শুরু কোথা থেকে হয়েছে। ব্লকে 70-80 হওয়া পর্যন্ত আপনি জানতেও পারবেন না আপনি হার্টের। একজন মানুষ যেদিন জানতে পেরেছে তার বয়স তখন 60 বছর। কত বছর লাগলো? 40 বছরে 80 ব্লকেজ। তার মানে 2% পার ইয়ার। আপনি যদি প্রতি বছর 2% করে ফ্যাট জমা করেন ভিতরে, টিউবটাকে চোখ করতে থাকেন করতে থাকেন করতে থাকেন, তবে গিয়ে 40 বছর পরে হার্টের অসুখ হবে। আচ্ছা, কেউ যদি তাড়াতাড়ি করতে চায়, তাহলে এরকম লোক আছে যারা তাড়াতাড়ি সব কাজ করে। যদি আপনি সিগারেটও খাবেন, টেনশন নেবেন, খাবারে খুব ফ্যাট খাবেন, তাহলে আপনার স্পিডটা আরো বাড়বে। যদি 4% পার ইয়ার হয়, তাহলে কত বছরে কাজ শেষ?
মানে 40-এর এজে হার্টের পেশেন্ট হয়ে গেছে, এরকম শুনেছেন? 40-এ প্রচুর। আজকাল, আগে এত ছিল না আমার 40 বছরের পেশেন্ট, তাদের আবার ব্লকেজের স্পিডটা আরো বেশি। আর আজকাল তো আমার 30 বছরেও চলে আসছে পেশেন্ট, তাদের কি স্পিড আপনি বুঝতে? আচ্ছা, ব্লকেজের স্পিডটা কার হাতে? ভগবানের হাতে, আল্লাহর হাতে, আপনার হাতে? আপনার হাতে আর আপনার গিন্নির হাতে। আর যদি গিন্নি অসুখ আছে তার নিজের হাতে। বুঝতে পেরেছেন? ওই ফ্যাটটা যেটা খাচ্ছেন ভেতরে, সেটা ভেতরে জমে যাচ্ছে। এখন হার্টের অসুখ যদি আপনাকে একটা সেন্টেন্সে বলি তাহলে কি বলতে হবে? আপনাকে আরেকটা কথা বলি যে হার্টের অসুখ মানেটা কি। অনেকগুলো অসুখ আছে হার্টের, 100টার মধ্যে 98 যে পেশেন্ট, সেটা হলো এই পেশেন্ট। আর দুটো পেশেন্ট আরো আছে। কে? আপনি শুনেছেন ভালভ খারাপ হয়ে গেছে, ভালভে ডিফেক্ট আছে, আপনি শুনেছেন পেস মেকারের প্রবলেম আছে। এগুলো ওই 2%-এ, 98 আউট অফ 100 ইজ ব্লকেজ পেশেন্ট। আর এখানে মোটামুটি ভেবে রাখবেন এই 500 জনের মধ্যে 5টা কি 10টা হবে ভ্যালভের অসুখ, বাকি সব ব্লকেজের অসুখ। যদি এখন আমি সিম্পল করে আপনাকে বোঝাই হার্টের অসুখ কি হয়, তাহলে এক সেন্টেন্সে কি বলবো? হার্ট পুরো বডিকে ব্লাড দেয়, নিজের জন্য যে 3টে টিউব নিল তার ভেতরে 70-80% ব্লকেজ হয়ে গেলে আপনি হার্টের পেশেন্ট হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? সিম্পল না ডিফিকাল্ট? যদি এই ব্যাপারটা আপনি না জানেন তাহলে কি করে বুঝবেন হার্টের অসুখ কি করে হলো? জানতে তো হবেই। আপনি জানেন আমাদের হার্টের হাসপাতালের প্রসেস একদম উল্টো। হার্টের পেশেন্ট এসে বলছে, স্যার আমি যদি হাঁটতে যাই বুকে ব্যথা হয়ে যায়। তার মানে কত ব্লকেজ? এখন তো আপনি ডাক্তার হয়ে গেলেন, অর্ধেক। কত ব্লকেজ? 70-80 হয়ে গিয়েছে। কার্ডিওলজিস্টকে জিজ্ঞাসা করা হলো, স্যার আমার কি অসুখ হয়েছে? বলছে ইউ হ্যাভ গট করোনারি আর্টারি ডিজিজ। পেশেন্ট বুঝতে পেরেছেন ব্যাপারটা কি হয়েছে ভেতরে? পেশেন্ট কিছুই বুঝতে পারলো না। এখন কি করতে পারে? দুটো অপশন আছে। ডাক্তারকে বলে, স্যার আমি বুঝতে পেরেছি, আপনার যা ইচ্ছা করুন। হ্যাঁ কি না করেন এরকম আপনার? যদি নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করবেন কি করতে পারেন, স্যার এই করোনারি হার্ট ডিজিজ তো মানে বুঝি না, আপনি একটু বুঝিয়ে বলবেন কি হয়েছে আমার ভেতরে? বলে ইট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস। Atheroma and sclerosis both has happened simultaneously inside the lumen of your coronary arteries. এখন তো ভালো বুঝতে পেরেছেন না? আপনি বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? ডাক্তার নিজের ল্যাঙ্গুয়েজ বলছে আর আপনার ল্যাঙ্গুয়েজের সঙ্গে কোনো মিল নেই, আপনি কিছুই বুঝলেন না। এখন একটাই অপশন, হ্যাঁ বলুন আর বলুন স্যার আপনার যা ঠিক মনে হয় সেটা। আরে বাবা, এত সিম্পল জিনিস কি ভেতরে ভেতরে তোমার টিউব 70-80% পর্যন্ত ব্লক হয়ে গিয়েছে, এরপরে আরো যেতে পারে না। আপনি যদি ডাক্তারের কাছ থেকে আরো এক্সট্রাক্ট করতে চান কিছু, তাহলে কি বলতে হবে? আর এরপরে যদি আবার জিজ্ঞাসা করেন, স্যার এখনো বুঝতে পারিনি, তাহলে কি জবাব আসবে? কি জবাব আসবে? আপনি ডাক্তার না আমি ডাক্তার, বেশি কথা বলবেন না, জান। পেশেন্ট আগে থেকে জানে এর বেশি গেলে বকুনি খেয়ে বেরোতে হবে। আচ্ছা, পেশেন্ট সমঝদার হলে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, কিরকম? ডাক্তারকে প্রথম খুশ করতে পারে কিরকম ভাবে? স্যার কমসে কম 10 জন আপনার সম্বন্ধে আমাকে বলেছে খুব ভালো ডাক্তার, আপনাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? এখন হ্যাঁ বলবে না বলবে? এখন পেশেন্টের থেকে খুশ হয়ে গেছি ডাক্তার, তখন জিজ্ঞাসা করলো, স্যার এই যে আপনি অ্যাথেরোস্ক্লেরোসিস ব্যাপারটা বুঝিয়েছেন, এর মানেটা কি একটু বোঝাবেন? এখন ডাক্তার আবার আরো ডিফিকাল্ট করবে। ইট ইজ দ্য অক্সিডাইজড এলডিএল কোলেস্টেরল বিং এনগালফড বাই দ্য ফ্যাগোসাইটোটিক অ্যাকশন অফ মনোসাইটস। এখন বুঝতে পেরেছেন তো? মানে জিনিসটাকে ডিফিকাল্ট করা এমন আর্ট হয়ে গেছে, আর সিম্পল করাও সরল। সিম্পলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন ব্যাপারটা হলোটা কি। নাও আগে যাওয়া যাক। এই ব্লকেজ হয়ে গিয়েছে, হার্টের অসুখ, কষ্ট কি হবে? পেশেন্ট বলছে, স্যার আমি বসে আছি, কোনো কষ্ট নাই, হাঁটতে গেলাম বুকে এখানে ব্যথা হয়ে যায়, এই হাতে চলে যায়, বা শ্বাসকষ্ট হয়, বা গলাতে চোকিং হয়, বা এখানে জ্বালা করে, কখন ঠিক হয়ে যায়? বলে বসে গেলেই বাস 2-4 মিনিটেই ঠিক হয়ে যায়, আর না হলে স্প্রে নিলে ঠিক হয়ে যায়। এই কষ্টটাকে আমাদের ভাষায় বলা হয় অ্যানজাইনা। অ্যানজাইনা এই নামটা মনে থাকবে।
দু একটা নাম আপনাকে বুঝতে হবে। এটাকে বলে অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা মানে ব্লকেজ মোর দেন 70-80%। কোন টিউবগুলোতে? এই তিনটে টিউব। আচ্ছা এর নাম কি হবে তিনটে টিউবের? এই যে রাইটের টিউব, এটার নাম হলো রাইট করোনারি আর্টারি, আরসিএ। আর লেফটে দুটো দেখেছেন, একটা সামনের দিকে একটা পেছনের দিকে যাবে। সামনে যেটা, সামনেকে আমরা মেডিকেল ভাষায় বলি অ্যান্টিরিয়ার। অ্যান্টিরিয়ার বলছেন, অ্যান্টিরিয়ার মানে সামনে, পোস্টিরিয়ার মানে পেছনে। তো লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে কি উপর থেকে নিচে যাওয়া। তো এই টিউবটার নাম রাখা হয়েছে, এটা সব থেকে বড়, এই তিনটের মধ্যে সব থেকে বড় এই টিউবটা। এটার নাম রাখা হলো LAD, লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং। আর পেছনে ঘুরে যায়, এটার নাম হলো লেফট সার্কামফারেন্স। সার্কামফারেন্স বলছেন, সার্কামফারেন্স কি বলে ওটাকে, চারদিকে যেটা পরিধি যেটা যায় সেটাকে সার্কামফারেন্স বলে। সার্কামফারেন্স মানে অ্যারাউন্ড দ্য হার্ট চলে গেল। এই তিনটে টিউব হার্টের, এর ভেতরে ব্লকেজ আছে। এখন যদি আপনার কাছে কখনো অ্যাঞ্জিওগ্রামের রিপোর্ট দেখেন তাহলে বুঝতে পারবেন, আচ্ছা রাইট এর টিউবটা গিয়েছে, লেফটের ব্লকেজ আছে, লেফটের সামনেরটাতে, লেফটের পেছনেরটাতে। এখন আপনি একটু যদি ভালো করে পড়বেন বুঝতে পারবেন কোন কোন টিউবে কত ব্লকেজ হয়েছে। আগে আন্ডারস্টুড দিস না? আগে যাওয়া যাক। এই ব্লকেজে কষ্ট কি, এখন কষ্ট তো বুঝতে পেরেছেন, অ্যাঞ্জাইনা। কিন্তু এটা থেকে মারা যেতে পারে লোক। কখন? যখন এই ব্লকেজটা 70-80, 50-60, 70-80 ব্লকেজটা যদি 100 হয়ে যায়, 100 মানে কত, পুরোটাই বন্ধ হয়ে যায়, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। আপনি শুনেছেন হার্টের পেশেন্টের ভয় কিসের? মরে যাওয়ার। কেন মরবে ভাই? তার হার্ট অ্যাটাক হয়ে গেলে মরবে তো। তো হার্ট অ্যাটাক কতক্ষণ লাগে? বলে 2 মিনিটে হার্ট অ্যাটাক হয়। কি করে হয়ে যাবে ভাই? ব্লকেজ তো 40 বছর লাগলো, তো হার্ট অ্যাটাক 2 মিনিটে কি করে হবে? এইটা আপনাকে বোঝাতে পারি। বুঝুন, দেখুন এই যে ব্লকেজটা আছে না, এর উপরে পর্দা আছে, এর উপরে এর উপরে পর্দা আছে। আর যদি ব্লকেজ বাড়তে থাকে তাহলে পর্দাটা কি হবে? টান পড়বে। টান পড়বে বোঝেন? একদিন পর্দাটা ছিঁড়ে যেতে পারে কি পারে না? একটা নোটের তোড়া আছে, তাতে রাবার ব্যান্ড লাগানো আছে, আপনি নোট ঢোকাতে থাকুন, পর্দাটা, রাবার ব্যান্ডটা কি হবে? একটা প্লাস্টিকের ব্যাগ আছে, সামান ঢুকিয়ে যাচ্ছেন ব্যাগটাই। এই পর্দাটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? এখানে কি চলছে বলুন তো? এখানে কি চলছে? ব্লাড, রক্ত। এই রক্ত যদি পর্দাটা ছিঁড়ে যায়, ওখান থেকে কিছু কেমিক্যাল বেরোবে, রক্তর সঙ্গে মিক্স হয়ে যাবে, হবে না? আর রক্তটাকে জমাট বেঁধে দেবে। আর রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলে ক্লট। এখানে রক্তটা জমাট বেঁধে গেল, এখন কত ব্লকেজ হয়ে গেল? কত ব্লকেজ এখন? 100 ব্লকেজ হওয়ার পরে পেশেন্ট কি কষ্ট পাবে? বসে বসে কষ্ট হচ্ছে। আগে তো স্যার হাঁটতে গিয়ে হতো, বসে বসে ব্যথা হচ্ছে, প্রচুর বেশি ব্যথা হচ্ছে, বা বসে বসে শ্বাসকষ্ট হচ্ছে, ভমিটিং হচ্ছে, ঘাম হচ্ছে। তার মানে কি 100 হয়ে গেল? পর্দা ছিঁড়ে গিয়েছে, 100 হয়ে গিয়েছে। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস নাও? হার্ট অ্যাটাক কি করে হয় বুঝতে পারছেন? যদি ব্লকেজ আপনি অনবরত বাড়াতে থাকবেন তাহলে এক না একদিন ওই পর্দাটা ছিঁড়ে যাবে। আর পর্দা কে কবে ছিঁড়বে সেটা কে বলতে পারবে? আপনার হাত আছে, কিন্তু কবে ছিঁড়বে সেটা পর্দার উপরে ডিপেন্ড করে, পর্দাটা কত পাওয়ারফুল। আমার কাছে এমন পেশেন্ট আছে স্যার 90 ব্লকেজ, 90 ব্লকেজ, পর্দা ছিঁড়ে যাবার কথা কিন্তু বলছে এখনো ছেড়েনি। তার মানে কি? পর্দার কোয়ালিটি উপরওয়ালা ভালো করে দিয়েছে, ভালো কোয়ালিটির পর্দা। বুঝতে পারেন? আর যদি কমজোর কোয়ালিটি পর্দা দিয়েছে তাহলে 50-এও ছিঁড়ে যেতে পারে। এমন লোক দেখবেন বলছে আমি তো দৌড়াচ্ছিলাম মানে কি 30 খোলা আছে, তার মানে 70-এর কম ব্লকেজ, আর পর্দা ছিঁড়ে গেছে 70-এ, আর 100 হয়ে গেল, ক্লট এসে গেল। তার মানে কি? পর্দা কখন ছিঁড়বে এটা আমরা জানি না। তাহলে কি করা উচিত? ব্লকেজ যেখানে
ধরা পড়ছে, আপনি ধরা পড়ে গেল 50-এ, 60-এ, 70-এ, 80-তে, 90-এ, এরপরে আর নোট ঢোকাবেন না, তাহলে পর্দা ছিড়বেন, হ্যাঁ কি না? যদি আমি এরকম আস্তে আস্তে এখানে এসে যাই আর এখনো আমি যদি না বুঝতে পারি আগে যাই, তাহলে কি হবে? আচ্ছা, বাঁচতে চাই আমি, মরতে চাই না, তাহলে কি করবো? এখানে দাঁড়িয়ে যাবো। যদি আমরা ব্লকেজ বাড়ানো বন্ধ করে দিই, তাহলে পড়বার চান্স কমলো কিনা? নোটের তোড়াতে নোট ঢোকানো বন্ধ করে দিলাম, চান্স কমলো কিনা? আর যদি পেছনে সরে যায় তাহলে একদম সেফ। নাও দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, কি আজ থেকে ব্লকেজ বাড়ানো যাবে না, আজ থেকে ব্লকেজ, আর সেটা যদি আমি বুঝিয়ে দিই সন্ধ্যে পর্যন্ত, তাহলে ভালো হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য হোল থিং? চলুন, আপনাকে এখন হার্ট অ্যাটাক ব্যাপারটাও আপনাকে বোঝা গেল, হার্ট অ্যাটাক কি করে হয় সেটা বুঝতে পেরেছেন। যদি ব্লকেজ বাড়ে, এক না একদিন ওই পর্দা ছিড়বে আর ক্লট আসবে। ক্লট মানে রক্ত জমাট বেঁধে যাবে আর 100 ব্লকেজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বুঝিয়ে দিই, এই সময় অনেকের কোশ্চেন থাকে, স্যার একটা হার্ট অ্যাটাক হলো, লোকে বুঝতে পারলো না, একটা হার্ট অ্যাটাক পেশেন্ট খুব সিরিয়াস কিন্তু বেঁচে গেল, আর একটাতে হাসপাতাল পৌঁছলেন তার আগে মারা গেছে। তো এরকম 3 রকম হার্ট অ্যাটাক কি করে হলো? আমরা একটা মাইল্ড, একটা মেজর, একটা মাইনর, একটা মেজর, একটা ম্যাসিভ, 3 রকম হার্ট অ্যাটাক। কেন ভাই 3 রকম কি করে হবে? দেখবেন আপনার কমন সেন্সের দরকার, পড়াশোনার দরকার নাই, কমন সেন্স। ব্লকেজ এই টিউবে কোথায় হতে পারে? এই টিউবে ব্লকেজটা কোথায় হতে পারে? দেখুন, ব্লকেজটা কোনো জায়গায় হতে পারে। যদি ব্লকেজ এইখানে আছে আর 100 হয়ে গেল, তাহলে মারা যাবে এতটুকু। এটা হলো মাইনর হার্ট অ্যাটাক, হয়তো পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, বুঝতেই পারলো না, ছোট টিউবে হার্ট অ্যাটাক হয়েছে। একটা গাছ আছে বড়, তার একটা ডাল কেটে ফেলে দিলাম, গাছ মারা যাবে নাকি? কিচ্ছু হলো না, বুঝতেই পারলো না কেটে গেছে ডাল। যদি এইখানে হয় হার্ট অ্যাটাকটা, তাহলে এতটা মারা যাবে। এটা হলো মেজর অ্যাটাক। আর যদি এখানে হয় তাহলে বুঝতে পারছেন? তার মানে কেন দুটো টিউব চলে গেল, 3টের মধ্যে 2টো একসঙ্গে শেষ। তাহলে ব্লকেজের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, কোথায় ব্লকেজটা আছে। ব্লকে যদি একদম লাস্টে আছে, তাহলে মরবার ভয় নাই। যদি উপরের দিকে আছে, মেজর অ্যাটাক হবার চান্স আছে। আর যদি একদম উপরে আছে, তাহলে কোন হার্ট অ্যাটাকটা আমাদের বেশি স্যুট করবে? এখন কোনোটাও না। তার মানে এখন কি করা উচিত? ব্লকেজ যাতে না বাড়ে তার বন্দোবস্ত করুন, আর ব্লকেজ যাতে কমে তার বন্দোবস্ত করুন। এখন বুঝতে পেরেছেন ব্যাপারটা কোথায় দাঁড়ালো? তাহলে আপনি এখন কি কি জানতে পারলেন হার্টের সম্পর্কে? মোটামুটি সব বেশ জানা হয়ে গেছে। আপনার মনে হয় না এই ব্যাপারগুলো যদি প্রতিটা মানুষ জানতে পারতো ভালো হতো? তো আজ থেকে আপনারা এই কাজে আমাদের সঙ্গে থাকবেন তো? দেখুন, আপনি আমাদের ট্রিটমেন্ট নিলেন না নিলেন, আমাদের কাছে এসে কনসাল্ট করলেন না করলেন, কমসে কম আমাদের সঙ্গে থাকবেন, এটা তো পাক্কা না? ঠিক আছে, এখন ধরা যাক কি করতে পারা যায়। হয়ে গিয়েছে ব্লকেজ, জানতাম না কিছুই, ব্লকেজ বাড়ছিল, ভুল খাবার খেয়েছি হয়তো, কিন্তু ভুলটা কোথায় সেটা ধরিয়ে দিন, এরপরে ভুল করবো না। এক্স্যাক্টলি কিনা? তাহলে ভুলটা ধরা যাক। এখন এই লেকচারটা আমি অনেকদিন আগে দিচ্ছিলাম একটা গ্রামে, ছোট্ট গ্রামে। গ্রামে কেন লেকচার দিতে যাবো রে বাবা? আমি গিয়েছি, একটা আমার এক পেশেন্ট সে বলে, স্যার গ্রামে না আমার একটা খুব সুন্দর রিসর্ট আছে। রিসর্ট মানে ওখানে অনেক গাছপালা লাগিয়েছি, খুব সুন্দর গার্ডেন তৈরি করেছি, আপনি যদি ফ্রি থাকেন আমার সঙ্গে যাবেন, আমি ওখানে রাখবো আপনাকে 2 দিন। তাহলে মন করবে কি করবে না? আমরা শহরের মানুষ, চলো গ্রাম দেখে আসি। তো গ্রামে গেলাম, ওখানে গিয়ে দেখি সবাই, ওখানে গ্রামের লোকেরা দেখা করতে চলে এলো, জানতে পেরেছে ডাক্তার এসেছে, বড় ডাক্তার, সব দেখা করে আসে। অনেক যে শুনে কথা হলো, ওখানকে গ্রামের যে প্রধান বোঝেন, ওখানে চেয়ারম্যান বলে নাকি, চেয়ারম্যান হবে সব থেকে গ্রামের স্মার্ট লোক, সেই তো চেয়ারম্যান হবে নাকি? এই ভদ্রলোক, সমঝদার লোক, ও আমার সঙ্গে একটু পড়ে এসেছে, ইন্টারনেটে খুঁজে দিয়েছে আমার।
আমাকে এসে বলে, স্যার আমি আপনার সম্বন্ধে শুনেছি, আপনি হার্টের অসুখ না হয় তার জন্য পুরো শেখান সবাইকে, তো আপনি যদি একটু দয়া করেন আমাদের গ্রামের লোকদেরকে একটা লেকচার দিয়ে দিন। হ্যাঁ বলবো, না বলবো, চলো ডাকো। সন্ধ্যাবেলা 50-60 জনকে জোগাড় করে ফেলেছি। আমি এই লেকচারটি দিতে লাগলাম, আর দিতে দিতে আমি বললাম, ভাই দেখো এরকম করে যদি ব্লকেজ না রোকো আর বাড়াতে থাকো তাহলে একদিন পর্দাটা ছিঁড়ে যাবে। আর তারপরে টিচার কি বলে, টিচার কোশ্চেন জিজ্ঞাসা করে স্টুডেন্টদেরকে। কি কোশ্চেন? আচ্ছা এখন আপনারা একটু ভেবে বলুন কি করলে হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ কিনা, এই কোশ্চেন প্রযোজ্য কিনা? আপনাকে জিজ্ঞাসা করলে এখন কি করা যায় যাতে হার্ট অ্যাটাক না হয়, আপনি কোথা থেকে বলবেন? নলেজ একটু হয়ে গিয়েছে, এরপরে আপনাকে একটু কমন সেন্স ইউজ করতে। তো ওখানে আমি সবাইকে, আচ্ছা ওখানে গ্রামের লোকেরা অত এডুকেটেড না, তো দেখছি কেউ বলছেন না, তখন আমি কি করবো? আমি লাগছে ঠিক আছে আমি বলছি। ততক্ষণ একজন হাত উঠি, আমি লাগছে না আপনি বলুন। দাঁড়িয়ে কি বলছে? স্যার আমিও জানি না। আমি বললাম তো দাঁড়ালে কেন? বলছে স্যার আমি এইটাই বলবো, আপনাকে রিকোয়েস্ট করবো এই কোশ্চেনটা আপনি আমাদের চেয়ারম্যানকে জিজ্ঞেস করবো, নিশ্চয়ই জবাব দিতে পারবেন। চেয়ারম্যানকে দাঁড় করে দিন, আপনি বলে দিন। আর ভদ্রলোক খুব দিমাগ লাগিয়েছে, আমাকে কি বলছে জানেন? তার এই যে আপনি এই যে কালো কালো আইটেমটা লিখেছেন না এখানে, এটা চাকু নিয়ে পিস কেটে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন? একটা চাকু নিয়ে একটা পিস কেটে নেবো ওর থেকে। আমি তারপরে কি করবেন? আমি বলছি তো উল্টো পাল্টা কথা হচ্ছে রে বাবা, চাকু দিয়ে কাটবে। আমি করবেটা কি তারপরে? স্যার এটা যদি প্যাথোলজি ল্যাবে পাঠিয়ে দিই তারা বলে দেবে তো কি আছে? হ্যাঁ বলে দেবে। তারপরে কি করবেন? বলে ওটার সাপ্লাই বাইরে থেকে বন্ধ করে দেবে। আপনার কি মনে হচ্ছে কমন সেন্স ইউজ করেছে? ভদ্রলোক করেনি। সরল কাজ হলো না ডিফিকাল্ট কাজ হলো? ওর জন্য ইজি, ও তো বুঝতে পারছি। আমি বললাম আপনি কি করে বুঝতে পারলেন? তো খুব ভালো কথা বললেন আপনি। বলতে স্যার আপনি যখন বললেন না ওই কালো আইটেমটা বাড়লে পর্দাটা ছিঁড়বে, তখনই আমি ভেবে নিয়েছিলাম যেই লেকচার শেষ হবে আপনাকে জিজ্ঞাসা করবে কালো আইটেমটার নামটা বলুন, আমি ওটার সাপ্লাই বন্ধ করতে চাই। তো আমি জানতাম আপনি যা বললেন, আমি তো বুঝতে পেরেছি কালো আইটেমটাই মেন সর্বনাশের কারণ। সে নামটা আমি জানতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম আপনিও জানেন না। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন কিভাবে, তা আমি ভাবলাম আরো একটু দিমাগ লাগাই। বললাম কি করে লাগালেন? বলে আমাদের পেশেন্ট গ্রামে একটা এসেছিল ক্যান্সারের পেশেন্ট, ওকে আমি জিজ্ঞাসা করলাম ভাই তোমার ক্যান্সার কে বললো তোমাকে? ডাক্তার ওই পিসটাকে কেটে ওটা চেক করে প্যাথোলজি থেকে তখন আমাকে বলেছে ক্যান্সার। আমি সেইটাই আপনাকে বললাম, ওটা থেকে পিস কেটে জিজ্ঞাসা করে নিন যে আইটেমের নাম বলছে সেটার সাপ্লাই আপনি বন্ধ করে দেবেন, দেখবেন সব পেশেন্ট হবে। আমি আন্ডারস্ট্যান্ড দিস না? তো এই আইটেমের নাম কি যেটা জমছে? ব্লাড প্রেশার জমছে না, সুগার জমছে, স্মোকিং জমছে, দুটো আইটেম জমছে, তার নাম হলো কোলেস্টেরল এন্ড ট্রাইগ্লিসারাইড। এই দুটো নাম এখন আপনাকে পহচান করাতে হবে, কোলেস্টেরল এন্ড এই দুটো আসল নাম। ডাক নাম বুঝেন? এক জায়গায় গেলাম, ওখানে বললাম এই আপনার এখানে এই নামের কোন ধরনের একটা ভালো একটা নাম বললাম, জামানুদ্দিন নামের কেউ আছে? বলছে স্যার এই গ্রামে কেউ নেই। ওরে ওর নাম নাকি লালটু। আরে লালটুর কথা বলছে, ওটা তো সবাই জানে। দুটো নাম, একটা ভালো নাম, একটা ডাক নাম। তো ভালো নাম ট্রাইগ্লিসারাইড কি ট্রাইগ্লিসারাইড, আর ডাক নাম কি তেল তৈল। বুঝেন? তৈল যে তেল থেকে আপনি রান্না করছেন সেটার নাম হলো ট্রাইগ্লিসারাইড। তাহলে বিনা তেলের রান্না এখন বুঝতে পারছেন কেন আমরা বলছি। আর লাকিলি তেলের টেস্টও নাই। আপনি তেলে আঙুল দিন আর জিভে টাচ করুন, টেস্ট আছে কিনা? কেন পাচ্ছেন? তেলে তো টেস্ট নাই, একদম পাক্কা কিনা? আরেকবার ভাবো তেলে টেস্ট আছে কিনা। সবাই রাজি তেলে টেস্ট নেই? হ্যাঁ না? একটা মহিলাকে আমি বললাম ঠিক আছে এই তেল দিলাম আর এই সবজি দিলাম, মশলার ডাব্বাটা আমি রেখে নেবো, আপনি টেস্ট বানিয়ে দেখান। হ্যাঁ বলবে না বলবে?
বলছে তাহলে কি করে হবে? আমরা কেন তেলের টেস্ট যেটা সেটা ইউজ করুন না, আপনি তেলের টেস্ট দিয়ে সবজিটা বানান, দেখি কত ভালো বানাতে পারেন। বলছে না না তেলের টেস্ট নাই। আমরা তাহলে দিচ্ছেন কেন? ভাবতে লেগে গেল। এখন ওকে বোঝাতে আমাকে জাস্টিফিকেশন দিতে হবে, তেলের টেস্ট নেই সেটাও মেনে গিয়েছে, আপনি মানলেন তো, তাহলে দিচ্ছেন কেন? কেন দিচ্ছেন? অনেকজন ভদ্রমহিলা এখন বুঝতে দিমাগ লাগাতে শুরু করেছেন, কেন দিচ্ছি সেটা বলুন। কি মনে হয়? আমাকে বললো, উনি অনেক ভেবে বললেন কি মশলাটাকে তেল দিয়ে ভাজতে হয়। মশলাতে কোন মশলা? লবণটাকে ভাজেন না লঙ্কাটাকে ভাজেন? বললেন এই দুটোকে ভাজতে হয় না, এটাতে এরকম দিয়ে দেওয়া যেতে পারে। বলে কি কাকে দিয়ে ভাজবেন, কি ভাজবেন তেল দিয়ে? বলে না ওতে কি পেঁয়াজ, টমেটো, জিরে, হলুদ আর ধনে এইগুলোকে ভাজতে হয় তেল দিয়ে। আমি বললাম আমি যদি পানি দিয়ে ভেজে দিই তাহলে? বলে আমাকে শিখিয়ে দেন, আমি ওরকম ভাজবো। নাও দিস ইজ হোয়াট আই এম গোইং টু ডু টুডে। এই মশলাটাকে আমরা পানি দিয়ে কি করে ভাজতে পারি সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কাজ শেষ, তো অর্ধেক কাজ শেষ। আর তেলের দামটা যেটা বাড়লো সেটা কার কাছে যাওয়ার কথা? যেটা বাঁচবে আপনার তেলের দাম। বুঝতে পারছেন তো? বিনা তেলে যদি রান্না হয় আর টেস্ট সেম টু সেম থাকে এবং মশলা সেম থাকে, আমি যদি মশলা হাটিয়ে নিয়ে আপনি তেল দিয়ে কি করবেন? কিছুই কাজ নেই। তো নাও মশলাটাকে ভাজতে হবে, কাঁচা মশলা খাওয়া যাবে না, ওকে কষাতে হবে। কষানো বুঝেন তাহলে? ওটা আমি পানি দিয়ে কষিয়ে দিই। আমি যেটা বললাম আপনাকে, 1 মিনিটের ভিডিও আমার কিভাবে পানি দিয়ে কষানো যায় সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল আপনি ইনস্টাগ্রাম থেকে পেতে পারবেন। 1 মিনিটে বুঝতে পারবেন কিভাবে আমরা বিনা তেলের রান্নাটা কত আইটেম তৈরি হতে পারে। যত চান 1000 আইটেম আমি তৈরি করেছি উইদাউট অয়েল। কিছু ওভেন দিয়ে, কিছু যেমন সমোসা বলছেন, সিঙ্গাড়া, ওটা বিনা তেলে ওভেন থেকে আমরা ছেঁকে দিয়ে করে দিই। মশলাটা তৈরি করলাম, র্যাপারটা বানালাম, এবার ওভেনে সেঁকে দিলাম, এখন ওইকার সেম টু সেম। তো আপনাকে এখন বুঝতে হবে ট্রাইগ্লিসারাইড মানে হলো তেল। আচ্ছা তেল যে যে জিনিস থেকে আছে সেটা খাওয়া যেতে পারে? তাহলে আমি আপনাকে চিনে বাদামের তেল মানা করে দিলাম, আর চিনে বাদাম খেতে দিতে পারি না? আপনার দিমাগ কি বলছে, হ্যাঁ না? চিনে বাদামের তেল একটা ড্রপও খাবেন না, কিন্তু চিনে বাদাম খেয়ে নিতে পারবেন। আপনার কি মনে হচ্ছে লজিক উল্টো হয়ে গেল না? তার মানে কি চিনে বাদাম বা যে কোনো বাদাম যেটা থেকে পিষে তেল বার করতে পারেন সেগুলো বাদ যাবে, হ্যাঁ কি না? তাহলে দুটো জিনিস প্রথম বোঝা গেল। ট্রাইগ্লিসারাইড যদি আমি কম করতে চাই, খাবারের মধ্যে তেল দেওয়া যাবে না। আর নাটসে কি আছে? নারকোল আছে, কাজু বাদাম আছে, কাগজি বাদাম আছে, ওয়ালনাট, আখরোট বাদাম আছে, এগুলো খাওয়া যাবে না। এরপরে আসছে কোলেস্টেরল। কোলেস্টেরল কোন খাবারে আছে? কোলেস্টেরল আছে যত রকম জানোয়ার থেকে খাবার হয় সেটাতে কোলেস্টেরল আছে। আজকে সকালে আপনি শুনেছেন লেকচারে, মানুষরা আগে কি খেত? ফল আর সবজি, তখন এই হার্টের অসুখ হতো না। যখন থেকে মিট খাওয়া শুরু করেছে, যখন থেকে অ্যানিমাল ফুড খাচ্ছে, তখন থেকে হার্টের অসুখ বেড়ে যাচ্ছে। অ্যানিমাল ফুডে কি থাকে? কোলেস্টেরল। যে কোনো অ্যানিমাল ফুড। হ্যাঁ আপনি বলতে পারেন স্যার কোনটাতে বেশি কোনটাতে কম? মাটন বা গরুর মাংসতে অনেক বেশি কোলেস্টেরল, ওর থেকে কম হলো চিকেন, ওর থেকে কম হলো মাছ, আর ওর থেকে কম হলো দুধ। দুধও অ্যানিমাল না? তাহলে দুধ থেকে আপনাকে যত রকম সর তুলে ফেলে দিতে হবে, আর কোন রকম অ্যানিমাল ফুড খাওয়া যাবে না। এটা আপনি খুশি হবেন বা দুঃখ হবেন আমি জানি না, কিন্তু এটা বাদ দিতে হবে, এটা থেকে আর কোনো অপশন। পুরো ওয়ার্ল্ডে লোক এখন ভেজিটেরিয়ান হচ্ছে কেন? হেলথ বাঁচাবার জন্য, হার্ট অ্যাটাক বাঁচাবার। এখন এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের কি হবে? এরকম হতে পারে না? অভ্যেস হয়ে গেছে তাদের কি হবে? আমার কাছে অনেক রকম লোক আছে, আপনি জানেন এখানকার কালচার আর ওয়েস্ট বেঙ্গলের কালচার একই রকম। মাছ ছাড়তে পারবো না এটা অনেকজনে অ্যানাউন্স করে দেয়, করে কি করে না? এইটা থেকে আমার একটা গল্প মনে আসছে। একটা পেশেন্ট এলো আমার কাছে, একটু জলের
আমাকে বললো স্যার, আমি বললাম আপনি তেল ঘি এইসব বাদ দিয়ে দেবেন। বললো স্যার নো প্রবলেম স্যার, আমি বাদ দিয়ে দেবো, আজ থেকে বাদ দেবো। বললাম আপনি মাছ খাবেন না, বলছে মরে যাব। মাছ খাবেন না বললে কি বলছে? মরে যাব। আমি বললাম দেখুন কোলেস্ট্রল থেকে ব্লকেজ হয়, আপনার অলরেডি 80-90 ব্লকেজ, এইবার যদি কোলেস্ট্রল খাবেন ওটা কোনদিন ছিঁড়ে যেতে পারে। তা আপনি ভেবে নিন কি করতে চান। খুব কষ্ট পেয়েছে ভদ্রলোক, চলে গেল দুঃখ করে। 2 মিনিট পরে এসে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, স্যার একটা জিজ্ঞাসা করবো কোশ্চেন, বলুন না। স্যার আপনি তো মাছ খান না? আমি বললাম না খাই না। তো ওহো আপনার লাইফে খুশি আসবে কোথা থেকে? ওহো আপনার লাইফে খুশি আসবে কোথা থেকে? আমি বললাম কেন, আমাকে দেখে দুঃখ মনে হচ্ছে, দুঃখী মনে হচ্ছে? দেখতে তো ঠিকই লাগছে। আর কিছু হয় না, চলে যান। আবার চলে এসছে 2 মিনিট পরে, স্যার আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো? আমি বলুন না কি কোশ্চেন? স্যার আপনি তো খান না, আপনার বাচ্চাদেরকে তো খাওয়াচ্ছেন না, ছেলে পেলে তাদেরকে খাওয়াচ্ছেন না। আমরা কবি সওয়ালই पैदा नहीं होता, কি কথা বলছেন? আমি নিজে খাবো না, ওদেরকে খাওয়াবো? বলছে बच्चों पे अत्याचार। अत्याचार বোঝেন? বলে বাচ্চাদের উপরে আপনি অত্যাচার করছেন, ওয়ার্ল্ডের বেস্ট খানা জিন্দগি ভর খাবে না, কান্নাকাটি করে মারা যাবে না। এত বড় অন্যায় ওদের সঙ্গে করবেন না, ওদেরকে তো বাঁচতে দিন না, ওরা তো বাঁচতে এসেছে, ওদেরকে আপনি মাছ ছেড়ে দেবেন তো মরে যাবে সব। আচ্ছা কি করবো আমি? নেক্সট দিন আমার সঙ্গে দেখা হলো এক মারবাড়ি, মারবাড়ি বোঝে না, বিজনেসম্যান হয়, ওরা মাছ ফাছ খায় না। ওকে আমি বললাম আপনার মাছ খাবেন না, মিট খাবেন না, বলতে কেউ 1 লক্ষ টাকা দিলেও খাবো না। কেন 1 লক্ষ টাকা দিলেও খাবেন না? বলছে স্যার একটা জিন্দা জানवर को मार के खाएंगे, क्या बात करते हैं? এটা কি সম্ভব? আমি কখনো খাবো না, জিন্দগি ভরে খাবো না। আমি ওকে বোঝালাম, আমি বললাম আপনি না ঘি তেল খাবেন না, ঘি খাবেন না। বলে ঘি না খেলে তো রুটি ভেতরে ঢুকবেই না আমার। আচ্ছা ওর প্রবলেম কোথায়? ওর প্রবলেম হলো মাথাতে ঘি ঢুকে গিয়েছে, আর কিছু লোকের মাথাতে মাছ, কারো মাথাতে। বুঝতে পেরেছেন? আমি দিল্লিতে থাকি, দিল্লির পাশে একটা স্টেট আছে হরিয়ানা, নাম শুনেছেন? হরিয়ানা, গুড়গাঁও নাম শুনেছেন? গুড়গাঁও। ওখানকার লোকেরা একটা জিনিস ভালোবাসে, কি? দুধ। সবার বাড়িতে মোষ রাখে না, মহিষের দুধ খায়, বাফেলো মিল্ক। तो আমাকে বলছে স্যার सब चीज छोड़ सकता हूं, बस 2 लीटर दूध जरूर पीऊंगा, भैंस का दूध। तो আমি জিন্দেগিতে ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না, উইদাউট দুধ লাইফ কি করে বাঁচতে পারে কেউ? তারপরে আবার দিল্লিতে আমি ওকে পেশেন্টকে একজনকে বোঝালাম, দেখো মাছ মাংস ছাড়তে হবে, তো নো প্রবলেম স্যার। আমি বললাম তেল ছাড়তে হবে, নো প্রবলেম স্যার। বলছে সব ছেড়ে দেবো, কেবল 2 পেগ রাত্রেবেলা না খেলে আমার তো ঘুমে আসে। বলছে বিনা শরাব के লাইফ जी के करूंगा क्या? যদি মদ না খাবো তাহলে লাইফ কি, আমার লাইফ কি থাকলো? আর মাছ দেখুন আপনি যা করার করে দিন, সব ছেড়ে দেবো, মদ না খেয়ে আমি থাকতে পারবো। আচ্ছা কি করা যায় এখন? প্রবলেমটা কোথায়? মদের প্রবলেম না, মাছের প্রবলেম না, তেলের প্রবলেম, ঘিরে প্রবলেম না, দুধের প্রবলেম। বুঝতে পেরেছেন? প্রবলেমটা হলো মাথার প্রবলেম, মাথাতে ঢুকে গিয়েছে। এটার ছাড়া আমার জিন্দগিতে কিছুই নেই। এরকম শিখেছেন আপনি? ছেলে ছাড়া জিন্দগি চলবে না, ছেলে চলে গেল বিদেশে, এখন চলছে। আমি মার্সিডিজ গাড়িতে চলি, আমার মার্সিডিজের মাথাতে ঢুকে গেছে মার্সিডিজ না হলে আমি যাব না কোথাও। আমাকে অর্ডিনারি কারে বসিয়ে দিলে আমি খুব কষ্ট পাবো, এরকম হতে পারে। আরেকজন দেখলাম হচ্ছে মোটরসাইকেল ছেড়ে আমি সাইকেল চালাতে পারবো না, মোটরসাইকেলের অভ্যেস হয়ে গেছে। তাহলে এরকম হতে পারে, সবার একটা কিছু অভ্যেস হয়ে গেছে, এরকম না হলে হবে না। আচ্ছা এগুলো চেঞ্জ হতে টাইম লাগে না? এগুলো যদি মনে ইয়ে হয়ে যায় এটা ছেড়ে দেবো তাহলে টাইম লাগে না? আপনি দেখেছেন দুটো বন্ধু খুব একদম ডিপেস্ট কি বলে বন্ধুত্ব, আর একদিন ধরা পড়লো একজন দুজনকে ধাক্কা দিয়ে ধোঁকা দিয়ে দিয়েছে, তাহলে কি হলো? নেক্সট দিন থেকে বন্ধুত্ব। এরকম শুনেছেন কখনো? দেখেছেন কারোর সঙ্গে? একজন এত সুন্দর দোস্তি ছিল, এখন দুশ্মনী হয়ে গেল। আচ্ছা কতক্ষণ লাগে এরকম বদলতে? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস না? তো মাথাতে চেঞ্জ করে দিন, হয়ে গিয়েছে, যা খেয়ে নিয়েছেন সেটা খেয়ে নিয়েছেন। এখন আপনাকে ভাবতে হবে বাঁচার উপায়। যদি ব্লকেজ বাড়াতে চাইবেন তাহলে আপনি নতুন টিউব বসিয়ে নিন। বাইপাস সার্জন করবে কি? বলে স্যার আপনার এই ব্লকেজ হয়েছে, তো আমি একটা টিউব নিয়ে
এখানে তো ব্লাড আসছে, এখান থেকে এরকম করে একটা টিউব বসিয়ে দেবো। বলে এই টিউবটা আনবেন কোথা থেকে? বলে আপনার পা থেকে কেটে নেবো। বলে না, তাহলেও কিন্তু আমি খাবার খাবো, এরকমই খাবো। বলে স্যার তাহলে কোনো অসুবিধা নেই, একবার বাইপাস করান, 2-4 বছর আবার ব্লক করে দেন, আবার লাগাবো, আমার কাজ হতে থাকবে, আপনারও কাজ হবে। ঠিক আছে না? তো আপনাকে একটু ডিপ থিঙ্কিং করতে হবে, এই দুটো জিনিস ছাড়তে হবে, এটা থেকে আর কোনো উপায়। দুধের কি করা উচিত? দুধ থেকে সর তুলে দিতে। এখন এই দুটো ব্লকেজ মেইন বাড়াবে, এর কিছু সঙ্গপাঙ্গ আছে, অ্যাসিস্ট্যান্টরা, তার নাম হলো HDL, LDL, VLDL, এই তিনটে এদের সঙ্গেই চলে, ভেবে রাখবেন। HDL যেটা, সেটাকে যদি বাড়াতে পারেন ভালো। HDL বাড়াবার জন্য কি করতে হয়? HDL-টা কোলেস্ট্রলের 1/4 বেশি হলে HDL নোকসান করবে, মানে ফায়দা করবে। It should be more than 25% of cholesterol. HDL কত হওয়া উচিত? More than 25% of cholesterol. আর দুটো LDL, VLDL এদেরই ভাই, এই দুটোকে কন্ট্রোল করে নিলে এরাও নিজেরাই কন্ট্রোল হয়ে যাবে। এটাকে বলা হয় লিপিড প্রোফাইল। আপনি টেস্ট করিয়েছেন লিপিড প্রোফাইল? কারা কারা করিয়েছে? আপনি এখন বুঝতে পারছেন কোন ব্যাপারগুলো কোনটা কি? কোলেস্ট্রল সব থেকে বড় দুশ্মন, ট্রাইগ্লিসারাইড নাম্বার 2। আর HDL কমে গেলে ভালো হবে না, সেটাও আছে, কিন্তু HDL যদি আপনি হাঁটেন প্রতিদিন আর গ্রিন ভেজিটেবল খান, তাহলে HDL-টা বাড়বে। এখন কোলেস্ট্রল রাখা কত উচিত, এটাও একবার ক্লিয়ার হয়ে যাক। কোলেস্ট্রলের রেঞ্জ হলো 130 থেকে 200, রেঞ্জ হলো 130 থেকে 200। আপনাকে কত রাখা উচিত? আপনার মন কি বলছে? আপনাকে আর একটু লিড দিচ্ছি। এই পেনটা কিনতে চাইছি আমি। আমার অফিসের ছেলেটাকে বললাম, চাপরাশিকা, বলে দেখ ভাই এই পেনটা বাজার থেকে নিয়ে আয়। স্যার কত লাগবে? বলে লাগবে কি 3-4 জনকে জিজ্ঞাসা করবি আর তারপরে দিবি। আমাকে ওখান থেকে ফোন করছে, স্যার 3টে দোকানে চেক করলাম, একদম সেম জিনিস পাওয়া যাচ্ছে। বলে কত দাম বলছে? একটা 130 বলছে, একটা 150 বলছে, এটা 200 বলছে। কার কাছ থেকে কিনবো? কি জবাব হয় আপনার? এখন বুঝতে পারছেন আমি কত চাই আপনার কাছ থেকে? কোলেস্ট্রল যদি 130 রাখবেন বা তার থেকে কম রাখবেন। আমি ওকে বললাম তুই বার্গেনিং করতে জানিস? বলতে হ্যাঁ জানি। বলে 130 বালাকে 120 বলবি, 125-এ ফাইনাল করবি। আমি কারেক্ট বললাম কি বললাম না? হার্টের পেশেন্টকে আমি কি বলবো? আমি 130-এর উপরে কখনো যাবে না, 130 থেকে কম রাখবেন আর ব্লকেজ বাড়া বন্ধ হয়ে যাবে। তো আপনাকে এখন নম্বরটা মনে রাখবেন তো। আমি দেখেছি অনেকজন কার্ডিওলজিস্ট আছে, অনেকজন আছে, বলে হ্যাঁ 130 থেকে 200, তো আমার তো নর্মাল, 200 নর্মাল। আপনি বুঝতে পারছেন কিরকম কমন সেন্স ইউজ হচ্ছে না? আমার ওই চাকরটা 200 ওয়ালা থেকে যদি কিনে নিয়ে আসতো আমাকে না জিজ্ঞাসা করে, আমি ওকে চাকরি থেকে বার করে দিতাম। কেন বুঝতে পারছেন? কি নেই ওর কাছে? তাহলে যদি 200 থেকে কিনে আনতো, তাহলে কমন সেন্স নেই। আরে কমন সেন্স বাবা, 3 জন বলছে 130, 150, আর আমাকে তুমি ভালো করবে না খারাপ দিবে? যদি কোনো কার্ডিওলজিস্ট আপনাকে বলে হ্যাঁ 200 চলবে, তার মানে কি ও নিজেকে হেল্প করতে চাইছে না, আপনাকে হেল্প করছে না, নিজেকে হেল্প করছে। ব্লকেজ বাড়ুক, আমরা আছি, আপনি বাড়ান। হার্ট অ্যাটাক হলে আমাকে খবর দেবেন, আমি আপনাকে চেষ্টা করব পুরো বাঁচাবার, কিন্তু আগে হার্ট অ্যাটাকটা হতে দিন নোকসানটা, তারপরে আসবে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য প্রবলেম? আমাকে কোলেস্ট্রল 130 চাই, 130-এর কম হলে আরো ভালো। আর ট্রাইগ্লিসারাইড কত? 100 থেকে 160। তাহলে আপনাকে কত রাখতে হবে? লেস দেন 100। তার মানে হার্টের পেশেন্টের প্রথম শিক্ষা কি? যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, ব্লকেজ রিভার্স করতে চান, তাহলে কোলেস্ট্রল রাখতে হবে 130 বা তার থেকে কম, ট্রাইগ্লিসারাইড 100 বা তার থেকে কম। এই দুটো জিনিস আপনি মাথাতে একবার করে ঢুকিয়ে নিন কি এটাই ফাইনাল। এই দুটো রাখলে হার্ট অ্যাটাকের চান্স একদম কমে যাবে। আরেকটা কথা বলে দিই। আপনি জানেন আমাদের লিভারও কোলেস্ট্রল তৈরি করে, ট্রাইগ্লিসারাইড তৈরি করে। আমাদের ব্লাডে যদি 100 থাকে কোলেস্ট্রল,
তার মধ্যে 70 দিয়েছে লিভার আর 30 আমরা খাবারে খাই। তাহলে কি করতে হবে? যদি লিভার ডবল তৈরি করে তাহলে তো আপনি নাও খেলেও কোলেস্ট্রল বেড়ে আছে, তাহলে কি করতে হবে? তাহলে ওষুধ খেতে হবে। এটা আমরা বলি জেনেটিক কেস। জেনেটিক বুঝেন? জেনেটিক মানে কি? বংশানুগতভাবে আপনার কোলেস্ট্রল, আপনার লিভার আপনার বাবার মতো, আর বাবার কোলেস্ট্রল বেশি ছিল, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, আপনারও কোলেস্ট্রল বেশি আছে, যদি কন্ট্রোল না করবেন তাহলে হার্ট অ্যাটাক হবে। যদি আপনি বললেন আমি সব রকম অ্যানিমাল ফুড বন্ধ করে দিলাম, তেল বন্ধ করে দিলাম, 1000 আইটেম খাচ্ছি, এখন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বলুন আমার কোলেস্ট্রল এখনো বেশি, আমি বললাম আপনার লিভার তৈরি করছে, আপনাকে কোলেস্ট্রল কম করার ওষুধ দেব। কোলেস্ট্রল কম করার ওষুধ আপনি দেখবেন আপনাদের মোটামুটি অর্ধেক লোকের কোলেস্ট্রল কম করার ওষুধ দেওয়া আছে, হ্যাঁ কি না? কারা খাচ্ছে কোলেস্ট্রল কম করার ওষুধ? দেখতে পাচ্ছেন? এদেরকে আমরা এক্সট্রা প্রোটেকশন দিই। আমি বলি না ভাই, আমি জানি না তোমার কোলেস্ট্রল কম হলো না হলো, তোমার 200 কোলেস্ট্রল, আমি কোলেস্ট্রলের ওষুধ দেব। আমি আচ্ছা, এই ওষুধ কতক্ষণে কাজ করবে? একটা কোলেস্ট্রল কম করার ওষুধ দিলাম, আমি মুখে দিলাম, স্টমাকে গেল, ইন্টেস্টিনে গেল, ব্লাডে গেল, 1 ঘন্টার পরে ব্লাডে পৌঁছে দিচ্ছে। কোলেস্ট্রল কতক্ষণে কম করা শুরু করবে? উইদিন নেক্সট 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে কোলেস্ট্রল কম করা শুরু করবে, 24 ঘন্টাতে করে দেবে। আপনি বুঝতে পারছেন কোলেস্ট্রল ওষুধ কতক্ষণে কাজ করে? কিন্তু 24 ঘন্টা পরে কি হবে? আবার একটা দরকার। কেন দরকার বলতো? ভেবে বলো আর এটা কেন দরকার? কারণ কি ওই কোলেস্ট্রলের ওষুধটা রক্তের মধ্যে মিক্স করে কিডনিতে গিয়েছিল, কিডনি ওকে ধরে নিয়েছে। কিডনিকে বলা হয়েছে যে কোনো ফরেন কেমিক্যাল হবে সেটাকে তুমি আটকে দেবে। কিডনি বলছে ভাই কে তুমি? বলে আমি কেমিক্যাল কোলেস্ট্রল কম করি, বলে বেরো এখান থেকে। ওকে বার করে দিল, 24 ঘন্টা পরে ওষুধের এফেক্ট শেষ। তাহলে আমি কি করবো? আমি বলবো প্রতিদিন একটা করে খাবো। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তো কেন কোলেস্ট্রলের, হার্টের ওষুধ অনেকদিন ওষুধ চলে, বুঝতে পারছেন? ওষুধ যদি দরকার আছে আমি দেব। এখন এই কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডকে 5 জন মিলে হেল্প করতে পারে। কি ভাই তোমরা ব্লকেজ তৈরি করতে চাও, হার্ট অ্যাটাক করতে চাও, আমরা তোমার সঙ্গে আছি। এই 5 জন কারা? এই 5 জন হলো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এটা কি বলে? ডায়াবেটিস। তারপরে টোব্যাকো, টোব্যাকো বুঝেন? সিগারেট, বিড়ি, জর্দা, গুটকা, খৈনি, নস্যি। আর ওবেসিটি, ওবেসিটি বোঝেন? ওভারওয়েট, বেশি ওয়েট। আর 5 নম্বর হলো স্ট্রেস, টেনশন। এই 5 জন বলছে ভাই কোলেস্ট্রল, আমি তোমার সঙ্গে থাকলে তোমার পাওয়ার অনেক বেড়ে যাবে। যদিও 50 বছরে হার্ট অ্যাটাকের কথা ছিল, আমি থাকলে 45-এ কাজ করিয়ে দেবো। আর সুগার বলছে আমি থাকলে 40-এই করিয়ে দেবো। সিগারেট ওয়ালা বলছে আমি 35-এ করিয়ে দেবো। আপনি বুঝতে পারছেন কেন অনেক জনের তাড়াতাড়ি ব্লকেজ হয়ে যায়? তারা এই সঙ্গপাঙ্গকে সঙ্গে রেখেছে, মানে আমি তো নোকসান করছি, এরাও করুক আমার জন্য। তাহলে হার্টের পেশেন্টদেরকে কি বলবো আমরা? ভাই ব্লাড প্রেশার 120-80 রাখতে হবে, আর সুগারটাও 5.5 7.7 রাখতে হবে। 5.5 ফাস্ট। কতজন সুগারের পেশেন্ট আছে? আপনি বুঝতে পেরেছেন? আপনার কাছে কোলেস্ট্রলের সঙ্গপাঙ্গ বসে আছে, ওদেরকে কন্ট্রোল করতেই হবে। তার জন্য ওষুধ দিতে হয়, আমি দিতে রেডি আছি। আমাদের তাহলে ডাক্তারের দরকার আছে, কারণ কি এই 4টাকে আপনি না কন্ট্রোল করতে পারেন, এটা সম্ভব হতে পারে আপনি কোলেস্ট্রলের খাবার বন্ধ করে দিলেন, তারপরে কোলেস্ট্রল বেশি, আপনার ট্রাইগ্লিসারাইড বেশি, আপনার বিপি বেশি, আপনার সুগার বেশি, এগুলোকে আমি ওষুধ থেকে কন্ট্রোল করে দিতে পারি। তাহলে ওষুধ দেওয়া উচিত কিনা? নিতে হবে, নিতে হবে। আর তার জন্য যদি দরকার হয় আমাদের সেন্টারে এসে আপনি দেখিয়ে এই 4টাকে কন্ট্রোল করানো খুবই দরকার। আর 4টাকে একদম পুরোপুরি কন্ট্রোল চাই। এরপরে ব্লকেজটাকে সরাবার জন্য কারা হেল্প করতে পারে আপনাকে? এবার ভালো লোক ধরতে হবে, খারাপ লোক তো বুঝে গিয়েছেন, এগুলোকে কন্ট্রোল করতে হবে। আর ভালো কে কে আছে? ফাইবার, ফাইবার বোঝেন? কোথায় পাওয়া যায় ফাইবার? শাক সবজিতে, ফলে, অ্যান্টিঅক্সিডেন্ট,
এগুলো আপনাকে ফায়দা দেবে। তাহলে কারা কারা এরা এই দুটো তো ব্লকেজ বানাচ্ছে, এরা ওকে হেল্প করছে, আর তাদেরকে অপোজ কারা করবে? ভালো লোক কারা? ফাইবার। আর একটা বলে অ্যান্টি অক্সিডেন্ট। আজকাল আপনি জানেন আমাদের পলিউশন খুব নোকসান করে। পলিউশনে কি থাকে? পলিউশন বোঝেন? স্মোক, ডাস্ট, এগুলো আমাদের কোলেস্ট্রলটাকে নষ্ট করে দেয়, ওকে এলডিএল এ কনভার্ট করে দেয়। এটাকে বলে অক্সিডেশন অফ কোলেস্ট্রল, এলডিএল। ওর ব্লকেজের স্পিডটা ডাবল করিয়ে দেয়। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট খেতে হবে, যেটা ফল আর সবজিতে পাওয়া যায়। এতে কিছু জিনিস থাকে যেটাতে ভিটামিন এ বলা হয়, ভিটামিন সি বলা হয়, ভিটামিন ই বলা হয়। এগুলো হলো অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন। এগুলো ফল সবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনাকে ফল সবজি বেশি খেতে হবে। আরেকটা দুটো জিনিস আরো দরকার, কি কি বলুন তো, যারা আপনাকে হেল্প করতে পারে। প্রতিদিন হাঁটতে হবে 35 মিনিট, আর প্রতিদিন যোগা করতে হবে আধেক ঘন্টা। তাহলে এখন আপনার পুরো সিস্টেমটা বুঝতে পেরেছেন? যোগা আর ওয়াকিং। তাহলে হার্টের অসুখ থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে একটা কারণকে কন্ট্রোল করলে হবে না, এই সবগুলোকে বুঝতে হবে। আর যদি না বুঝেন তাহলে কাজ হবে না। এর জন্য আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ড্রাম বোঝেন? ড্রাম, একটা ড্রামে আপনি জল রাখতে চান, ওটাতে 14টা ফুটো আছে, 14টা ফুটো আছে। কতগুলো ফুটো বন্ধ করলে ড্রামটা ভরতে পারে? দু একটা ভরবো, দুটো একটা ভরবো না, তাহলে কি কাজ হবে? নাও হ্যাভ ইউ আন্ডারস্টুড আমাকে কোনগুলো কত কন্ট্রোল চাই? সবগুলো আমার চাই। 35 মিনিট হাঁটতেও হবে আপনাকে, যোগাও করতে হবে। যোগা করাবার জন্য আমাদের আজকে একজন ভদ্রলোক দেখা করে গেলেন, খুব যোগার একদম এক্সপার্ট। কোথায় আছেন? চলে গিয়েছে। উনি যোগা শেখান। যোগাতে কিছু নেই, আমরা যখন এক্সারসাইজ করি না, খুব তাড়াহুড়ো করে এক্সারসাইজ করা হয়, সেটা হার্টের জন্য অত ভালো না। যোগাতে কি স্ট্রেচিং করে, এরকম করে যেতে হবে আপনাকে, এইরকম থপ থপ করে যাবেন, ওটা হার্টের জন্য সেফ। এক্সারসাইজ অনেকগুলো আছে, যদি এক্সট্রিম করে দিন তাহলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই জন্য যোগা ইজ দ্য বেস্ট কাইন্ড অফ এক্সারসাইজ। এক্সারসাইজ খুব স্লো এক্সারসাইজ, বডির ফ্লেক্সিবিলিটি তৈরি করে, মেন্টাল যে দিমাগটাকে শান্তি করার কাজ। তো যোগা আধা ঘন্টা, ওয়াকিং আধা ঘন্টা, যোগার ক্লাস হবে আজকে আপনার জন্য। কোনটা করতে হবে সেটা বুঝিয়ে দেবো আপনাকে। আর হাঁটতে হবে আধা ঘন্টা, আর তার সঙ্গে ব্লাড প্রেশার, সুগার কন্ট্রোল করতে হবে। এখন কিছুটা ক্লিয়ার হয়েছে কি ব্যাপার? হার্টের অসুখ বাড়বে না, তার জন্য কি করতে হবে এখন ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা বলুন, এই ব্যাপারগুলো হার্টের ডাক্তাররা বোঝে না, তাই সব তা আপনাকে বলা উচিত কিনা? বললে কি হবে? আপনি এখন বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো, যদি এইসব বলে দেয় তাহলে হয়তো আপনার বাইপাসের দরকারও হবে না। এটা ভালো হবে, খারাপ হবে ওদের জন্য? আপনি বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? হাসপাতাল ওদের উপরে প্রেশার বানিয়ে রেখেছে। ডাক্তাররা খারাপ হয় না শুরু থেকে, কিন্তু টাকাটা খারাপ করে দেয় লোককে। হাসপাতাল 100 কোটি 200 কোটি টাকা লাগিয়ে দিয়েছে অলরেডি। এখন ওদেরকে ওই টাকাটা ফেরত ডাক্তারদেরকে লাগানো হলো, স্পেশালি হার্টের ডাক্তার, কারণ তো একসঙ্গে অনেক টাকা রোজগার করে দেবে। ওদেরকে স্যালারি অনেক বেশি দেওয়া হলো, কি তোমাদের এত টাকা দেবো, কিন্তু পেশেন্ট তোমাকে অপারেশন করে করে এই টাকাটা আমাকে যত দেবো তার ডবল করে দিতে হবে, তবে আমি। এখন কার্ডিওলজিস্ট কি করবে? ওরা এসব বলবে না, নিজের কাজ করাবে। আচ্ছা, যদি অপারেশনের জন্য আপনাকে কনভিন্স করতে চাই কেউ, তাহলে কি বলবে আপনাকে? দেখুন, কোলেস্ট্রল খাবেন না। আপনি বললেন না আমার দ্বারা হবে না, বলে তাহলে অপারেশন করিয়ে দিন, এটা বলবেন না? আপনি তখন কি বলবেন? না অপারেশন করবো না, কোলেস্ট্রলটা কম করে দেবো। আপনি কেন অপারেশন করবো? আপনি কোলেস্ট্রল কম করবো, আপনি করে দেবো। কার্ডিওলজিস্ট জানে যদি এইসব বলতে যায় তাহলে পেশেন্টটা অভিযোজন করবে, অপারেশনের জন্য তৈরি। তো ওরা একটা ভালো জিনিস বার করেছে, কি জানেন তো? আপনার 70 ব্লকেজ কিংবা 80 ব্লকেজ কিংবা 90 ব্লকেজ হোক, ওরা একটা কথা বলে, আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। এই ভয়টা কাজ করবে, করবে না?
70 যে আছে সেটা আন্দাজি বলেছে, কবে পর্দাটা ছেড়ে ও জানে না। কিন্তু যদি এটা বলে কি আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, বাড়ি ফিরে যাবেন, সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। এখন আপনি অপারেশনের জন্য তৈরি হবেন না? এটা কি বলা হয় জানেন আপনি? এটাকে বলা হয় ফিয়ার মার্কেটিং, ভয় দেখিয়ে কাজ করা। এই ভয়টা আপনার লাগবে কি লাগবে না কাজ? আচ্ছা, যদি পেশেন্ট বলে না ভাই আমার তো ভালো আছে, আমার এখন কষ্ট নেই, হাঁটলে কষ্ট হয়, আপনি আমাকে ছেড়ে দিন, তখন কাকে ভয় দেখাতে হবে? ওয়াইফকে। বুঝতে পেরেছেন কি যে কোনো সময়ে মারা যেতে পারে। আপনি বলুন রিস্ক নেবেন না নেবেন না? আচ্ছা, ছেলে বাচ্চারা হ্যাঁ বলবে না বলবে? আপনি বুঝতে পারছেন এই ব্যাপারটা কোথায় দৌড়ায়? হার্টের হাসপাতাল একটাই কাজ করে, ওদের কাছে গিয়ে বললেন, আপনি বললেন হাঁটলে আমার বুকে ব্যথা হয়, ওরা বুঝতে পেরেছে কি বুঝতে পেরেছে? কি বুঝতে পেরেছে? একটা নতুন ক্যান্ডিডেট, ভালো কথা বলে ক্যান্ডিডেট এসে গিয়েছে, 80 ব্লকেজ তো হয়ে গিয়েছে, তাহলে হাঁটতে গিয়ে বুকে ব্যথা হচ্ছে। আপনাকে বলবে কি? আপনাকে বলবে একটা এনজিওগ্রাফি করলে আমি বুঝতে পারবো ব্লকেজ আছে কি। আপনি হ্যাঁ বলবেন না বলবেন? আপনি বলেন হ্যাঁ স্যার, টেস্ট তো করবেন, করে নিন, টেস্ট করে নিন, কি অসুবিধা আছে? আর টেস্টের রিপোর্টে আসবে না ব্লকেজ। যেই এলো তখন আপনার ভয়টা বসানো শুরু, ওহো আপনার 80 ব্লকেজ, আপনার 70 ব্লকেজ, ভেরি ক্রিটিক্যাল কেস, যে কোনো সময় কিছুই। আমার এক পেশেন্ট বললো স্যার এক্স্যাক্টলি আমার সঙ্গে এরকমই হয়েছে, তাহলে আমি কি করলাম? তাহলে আমি কি করবো, আমার বাড়ির লোকেরা কান্নাকাটি করে অপারেশন করে। একটা আরো পেশেন্ট চলেছে, বললো স্যার আমি তো রেডি ছিলাম, কিন্তু আমার ছেলে বললো আমি টাকাটা আনতে এখন 2 দিন লাগবে আমাকে। আমি তো ঠিক নেই, আমি উল্টোটা করে বললাম 2 দিন লাগবে আমাকে টাকা আনতে, আমার অফিস থেকে লোন নিতে হবে। তো ছেলে বললো স্যার তাহলে আজকে তো হবে না। বলে না 10 মিনিট আপনাকে হ্যাঁ না বলতে হবে। বলে 10 মিনিট না স্যার, 2 দিন লাগবে আমার টাকা আনতে। বলে ঠিক আছে তাহলে 2 দিন ওয়েট করবো। আপনি হার্ট অ্যাটাকটা 2 দিনের জন্য আটকে দিল। আর যদি আরো গরিব মানুষ হয় তাহলে সে বলছে স্যার আমি জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে আসবো, তো মাসখানেক লাগবে। ঠিক আছে তাহলে 1 মাস ওষুধ খান, তারপরে আসবেন, তখন হার্ট অ্যাটাক হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস মিনিং? তার মানে টাকা না থাকলে হার্ট অ্যাটাকটা হবে না, আসবে না, একটু টাইম দিতে পারে আপনাকে। টাকাটা থাকলে টাইম একদম দিবে না। আপনি কিছু ভেতরের ব্যাপারটা বুঝতে পারছেন? সিম্পল কনসেপ্ট, কিন্তু লোকেরা ভয় খেয়ে যায়, কারণ কি ওখানে ঝেমালায় ফেসে আছে। আর নিজের উপরে লাইফে যখন চলে আসে তখন সবাই ভয় বেশি খায়। নাও দিস ইজ ওয়্যার আই টেল পিপল, ঠিক আছে ব্লকেজ আছে আমি বুঝতে পেরেছি, 70 80 90 আন্দাজ একটা বলা হয়েছে তোমাকে এত ব্লকেজ, কিন্তু পর্দা ছিড়বে সেটা কে জানে? হয়তো 10 বছর পরে ছিড়বে। কিন্তু আজকে ভয় কেন খাচ্ছ? আজ থেকে একটা কথা করে নাও, আজ থেকে ব্লকেজ বাড়বে না। আর ব্লকেজ যদি কমে যায় তাহলে